অরিনকে পিচ্ছি মনে হয়। মেয়েটাকে নিয়ে একদমই ভাবছে না নিলয়। পরে ঠিকই বুঝিয়ে বলবে। আর তাছাড়া সে নিলয়কে বলেনি ভালোবাসি। সো এখন বোঝানোর কোনো মানে হয় না। দরজার দিকে সবাই তাকালো, দেখে নেহা এসে হাজির। পিছনে মামি দাঁড়িয়ে নিলয়দের দিকে তাকিয়ে বলল, নে তোদের বিয়ানকে এনে দিলাম। কথাটা বলেই মামি চলে গেল। শাওন মাইশাকে ইশারায় দরজা আটকে দিতে বলল। মাইশা জানে এরা 3 বজ্জাত নেহাকে লাইন মারার চেষ্টা করছে, কিন্তু বান্দরগুলো তো জানেই না নেহা নিলয়ের এক্স ছিল, নিলয়কে ভালোবাসি বলেছিল। মাইশা দরজা আটকে দিতে দিতে বলে, পিচ্ছিরা এসে বারবার ঝামেলা করবে, এর থেকে একেবারে সব ঠিক করে বের হব সবাই। ততক্ষণে দরজা অফ করা থাক। ও নেহা আপু, যেভাবে সেজেছেন তাতে মনে হয় আপনি সাজানোর ব্যাপারে বেশ দক্ষ। একটু হেল্প করেন না, আপনি বলে দিন কি করব। নেহা পুরো ঘরটা ভালো করে দেখতে থাকে। আরাফ রাজের রুমের একপাশে মিউজিক বক্স সাজানো, সেখানে যায়। স্লো মিউজিকে বিট বাড়িয়ে গান প্লে দেয়, বন্ধ করে শো মোশন নবশিল্পী হাসান গাওয়া গান বাজতে থাকে। বাহ, বেশ একটা সময় একটা অসাধারণ গান। নেহা নিলয়ের দিকে তাকালো। ও জানে নিলয় টুকটাক গিটার বাজাতে পারে, কারণ ওকে বলতো, জানো নেহা, তোমাকে বিয়ের পর তোমার আব্বুর থেকে যৌতুক হিসেবে একটা গিটার চাইবো। ও শুধু হাসতো, আর সেই হাসির মায়া আজও ঠিকমতো কাটাতে পারেনি। নেহা রুমের চারপাশ ভালো করে দেখতে থাকে, আর এদিকে সুন্দরী ভাইদের শালিককে নিলয়ের 3 বন্ধু দেখতে থাকে। একটা কাজ করো, ছেলেরা গাঁদা ফুলের মালা গাঁথো, আর মেয়েরা মানে আমরা ঘরের চারপাশে রঙিন বেলুন লাগিয়ে দিই। গোলাপগুলো সাজাতে হবে। ওকে আপু। কি বোরিং আইডিয়া। আগে সবাই মালা গাঁথবো, তারপর বাকি কাজ সবাই একসাথে করলে এখনই হয়ে যাবে। আর ময়সা যে ফাঁকিবাজ, তাতে করে ও সব কিছুই করবে বলে মনে হয় না। আমি ফাঁকিবাজ? নিজে যে আমাকে ডেকে ডেকে কাজ করিয়ে নিস, মনে নেই? মাইশা পানি এনে দিত, মাইশা চুলগুলো টেনে দিত, মাইশা পা ব্যথা করছে টিপে দিত, মাইশা মোবাইলটা চার্জে রেখে, মাইশা গোসল করবো তোয়ালে এনে দে, মাইশা ভুলে চশমা রেখে এসছি এনে দে। খানের বাচ্চা কাজ করে নিস, মনে থাকে না সেসব? নিজে তো আরামে সব দেখো, আর আমি নিজের ঘরে কাজ ছেড়ে তোর কাজ করি। তুই মামাতো বোন নাকি হারামি বলতো? এ ভাই, এই তোরা থাম রে ভাই, প্লিজ পায়ে পড়ি। তোদের ঝগড়া আর নিতে পারছি না। তোদেরকে একসাথে থাকতে বলে কে আমাকে বলতো? কবে শুনবো মায়েশার হাতে নিলয় খুন, আর না হয় নিলয়ের হাতে মায়েশা খুন। অসহ্য রে ভাই, তোরা পুরাই অসহ্য। নেহা নিলয়দের বকবক শুনে হাসছে, আর এদিকে অরিন সহ সবাই নিলয়দের উপর বিরক্ত। কিন্তু আর দেরি করলো না। একদিকে স্লো মোশনে গান বাজছে, আর একদিকে সবাই কাজ করছে। নিলয় বিছানার উপর বসে বসে মালা গাচ্ছে। নিলয়ের পাশে অরিন এসে বসেছে। আহা, এক্সকে রাগানোর জন্য আর কি লাগে। নিলয় অরিনকে বলল, অরে তুমি গাঁথতে পারবে না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে, তুমি বরং আমাকে হেল্প করো। অরিনকে অরি বলে ডাকতেই সবাই নিলয়ের দিকে তাকালো। মাইশা তো পুরো হাঁ হয়ে তাকালো। নিলয় কিন্তু সবার আগে নেহার দিকে তাকালো। নেহা একবার অরিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু পোড়া কপালে যা বাঁশ থাকলে তা তো পিছনে যাবেই। মাইশা দাঁড়িয়ে বলল, আমারও কষ্ট হচ্ছে, আমি পারবো না। আমারও কষ্ট হচ্ছে, আমি আরাফকে হেল্প করি। আমিও তো আছি। আপনাদের সবাইকে আমি হেল্প করছি। শেষ কথাটা নেহা নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে বলল। নিলয় বেশি পাত্তা না দেওয়ার ভান করে নিজের কাজ করছে। বেশ অনেকটা সময় পর অনেকগুলো মালা গাঁথা শেষ। নিলয় বিছানার উপর দাঁড়ালো। অরিনকে বলল একটা একটা করে মালাগুলো এগিয়ে দিতে। অরিন কি খুশি ওকে কাজ করতে বলেছে দেখে, কিন্তু মাইশা জানে একবার কেউ নিলয়ের কাজে হেল্প করলে তার খবর আছে। সব কাজ তাকে দিয়ে করায়। বিছানার চারপাশে ফুলের মালাগুলো সাজানো হয়ে গেছে। মোটামুটি সব কাজ শেষ। নিলয় আর অরিন গোলাপি আর রজনীগন্ধাগুলো টেপ দিয়ে বিভিন্ন জায়গায় সাজাতে লাগলো। অরিনকে যেটা বলছে ও সাথে সাথেই সব করে দিচ্ছে। নিলয় ভাইয়া, দুজনে যখন গোলাপের পাপড়িগুলো ছিটাতে থাকে, তখনই অরিন ফিসফিস করে নিলয়কে ডাক দেয়। নিলয় তাকালো ওর দিকে। ও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলল, কিছু বলবা? আপনাকে ভাইয়া ডাকতে ইচ্ছে করে না। বুঝলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনারা না থাকতেন, কি হয়তো তোমার মতো একটা সুন্দর মেয়েকে আমরা হারাতাম। আমি মোটেও সুন্দরী না। নিলয় মুচকি হাসলো।
এই হলো মেয়েদের আর এক সমস্যা। সুন্দরী হয়েও কেউ যদি তাকে সুন্দরী বলে তখনই সে নিজেকে অসুন্দর বলে দাবি করে। এর দুটো কারণ, সে লজ্জা পায় আর একটা হলো প্রশংসা শুনতে চায়। আপনাকে একটা কথা বলি, বলো। আপনি মেয়েদের সাথে কথা বলবেন না। কারো সাথেই তো বলি না। আরেকটা কথা বলি, হুম। আপনি অনেক ভালো, আপনাকে শুধুই ভালো। ওই, তোরা দুজন কি ফুসফুস করছিস? নেহা পুছানো। অরিন নিলয়কে লাইন মারতে চাচ্ছে, বলতে পারছে না সেটা। আহা টুরুলা। মাইশার কথা শুনে অরিন লজ্জাতে একদমই লাল হয়ে গেল। ফর্সা মুখটা একদমই লাল দেখাচ্ছে। আর মাইশা সবার সামনেই যে এভাবে অরিনের কথা প্রকাশ করবে সেটা অরিন বুঝতে পারেনি। নিলয় নেহার দিকে তাকালো। নেহার মুখটা মলিন মনে হচ্ছে, কিন্তু কেন? সে কি জেলাস হচ্ছে? কেন হবে সেটা? জেলাস হওয়ার কি আছে? নিলয় তো নেহাকে ভালোবাসে না, ওর প্রতি অনুভূতিও নেই। আর অবশ্যই তারাও একই রকম হওয়ার কথা। নিলয়ের প্রতি ওর কোনো ভালোবাসা থাকবে না, কারণ সে নিজেই চলে গিয়েছিল। তা তুমি কাউকে ভালোবাসো না মাইশা? আমি আর ভালোবাসা? আমাকে কেউ ভালোবাসতে পারবে না। কেন? আমি ঝগড়াটে অনেক। নিলয় না তো আমার সাথে ঝগড়া করে খুব। অবশ্য আমি নিলয়ের সাথে ঝগড়া করি বেশি। এখানে তেমন কেউ নেইছে তার সাথে ঝগড়া করব। ঢাকা থেকে আসলেই সেও আমার সাথে ঝগড়া করে। ওরই বলা কথা আমি ঝগড়াটে। আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না। 2 দিন পরেই বিয়ে চলে যাবে, তাই আর শেষ হবে ভাবিও না। অবশ্য নিলয় প্রচুর জ্ঞান দান করেছে আমাকে এ ব্যাপারে। এখনো বয়স হয়নি। সিরিয়াসলি রিলেশনে গেলে যদি ভেঙে যায় সেটা, তখন কষ্ট হবে। তুমি কি জানো ঝগড়াটে মেয়েরা অনেক বেশি ভালোবাসতে পারে? হ্যাঁ, নিলয়ও সেটা বলে, কিন্তু আসলে তাকে এখনো পাইনি যে আমাকে বুঝবে। সত্যি কথা বলতে নিলয় ছাড়া আমাকে কেউ বোঝে না। একবার এক্সামে খুব খারাপ করেছিলাম, আর আমাদের বাড়িতে নিলয় হলো। যাই হোক না কেন, রেজাল্ট ভালো হওয়াই চাই। সবাই বকা দেবে বলে সেদিন বান্ধবীদের বাড়ি থেকে আসতে চাইনি। শেষে নিলয় যে বলে, মশা পরীক্ষা যেমনই হোক না কেন, নিজের মেধা সবসময় একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। কোনো এক্সাম বা প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধা প্রকাশ সঠিকভাবে হয় না। ওর কথাগুলো মোটিভেশন হয়ে আমার অনেকটা পড়াতে হেল্প করেছিল। তারপর থেকে রেজাল্ট খারাপ হয়নি। আরও অনেক কিছুই আছে যেটা আমি আর দুজনে বেশ ভালো মতোই বুঝি। নিলয় না তো একটা হারামি। ওই, তুই কি আমাকে পচানোর ছাড়া আর কোনো কিছুই পাস না? তুই মনে হয় আমাকে ভালো বলিস। চুপ কর তো। তোকে কে শুনতে বলেছে কথা? তুই একটা ঝগড়াটে। আর তুই? থামো তোমরা, এত ঝগড়া করতে নেই। আপু, তুমি কাউকে ভালোবাসো? মাইশার কথা শুনে নেয়া চুপ হয়ে যায়। বলেছিল না, নেয়া অনেকটা মিশুক। এখানে আসার সাথে সাথেই সবার সাথে মিশে গেছে, আরবদের বন্ধুও বানিয়ে ফেলেছে। মাইশাকে তুমি করে বলা শুরু করেছে। মাইশার কথা শুনে বন্ধুগুলো বেশ উৎসুক জনতার টাইপ তাকিয়ে রইল। এদিকে অরিন বেশ মনোযোগ দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাইশার পাশে বসে সামনে সারিবদ্ধভাবে বসা পাবলিক মানে অরিনের দিকে আর চোখে তাকাচ্ছে। নিলয় তাকাতেই সে চোখ নামিয়ে নিচ্ছে। আহারে দিচ্ছি, কয়েকদিন পর যখন কষ্ট পাবা তখন বুঝবা কেমন লাগে। নিলয় কোনো মেয়েকে আর ভালোবাসতে পারবো না গো। কেন জানি না, নিয়ার এমন চলে যাওয়াতে সবাইকে একই রকম মনে হয়েছে নিলয়ের। ক্লাস বা বাড়ির ফাজিল ছেলেটা 2 বছর অন্ধকার ঘর আর একা থেকে কাটিয়েছে। না আপু, কাউকে ভালোবাসিনি। নিলয় নেয়ার কথা শুনে হেসে উঠল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে রইল। নেয়া নিলয়ের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল। মাইশা বলল, কিরে, আপুর কথা শুনে এমন করে হাসলি কেন? হায় রে, ধরা পড়ে গেছে প্রায়। তাড়াতাড়ি কথা ঘুরানোর জন্য বলল, অরিনের গালে মশা বসেছে। যখনই ও মারতে যাবে মশাটা উড়ে দৌড় মারছে, আর চরটা ওর নিজের গালে লেগেছে, তাই সেটা দেখে হাসি পেল। হেসে কি ভুল করলাম? নিলয়ের কথা শুনে অরিন বোকার মতো তাকালো নিলয়ের দিকে, কিন্তু অন্যরাও হাসতে থাকে। তবে নেহা হাসলো না। নিলয় তো জানে সে কেন হাসছে না। হাসবেই বা কেন? ছলনাময়ীদের হাসতে নেই সবসময়। সে যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে। ভালো লাগছে না আর এখানে। দেয়াল ঘড়ির দিকে তাকালো, 10টা বেজে গেছে। বাড়ির সবাইকে এখন খাবার জন্য তাগিদ দিচ্ছে মহিলারা। নিচে চল, সবাই খাওয়ার সময় হয়ে গেছে, তোরা যা, আমি একটু ছাদে যাব। কথাটা বলেই আর বসলো না, ছাদে চলে আসে।
ছাদের চারপাশে রঙিন ছোট্ট মিউজিক বাল্ব লাগানো হয়েছে। ডেকোরেটররা পুরো বাড়িটা সাজাতে পুরো 5 দিন লেগেছে। কোনো প্রকার লাইটিং, প্যান্ডেল আর গেট সাজানোতে নিলয়ের আব্বুরা কমতি করেনি। 3 ভাইয়ের সহযোগিতায় বিশাল ব্যবসা মোটা অ্যামাউন্ট দিয়ে 5 তলা বাড়িটার বেশ ভালো মতোই সাজানো হয়েছে। দামি ফুল থেকে শুরু করে সেজ আব্বুর নিজের খামারের বিশাল গরু জবাই সহ গ্রামের লোকদের বিয়ের দিন দুপুরে খাইয়ে দিয়েছে। বাড়ির আইনে সবাই কড়া হলেও অন্যদের উপকার কিংবা দানের দিক দিয়ে সবাই বেশ উদার। একবার একজন ভিক্ষুক মেইন দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। বাড়ির দারোয়ান তাকে বের করে দিচ্ছিল দেখে নিলয়ের আব্বু নিজেই যে ওনাকে ডেকে আনে। শেষে চাচুরা সবাই নিজেরাই একই টেবিলে বসে ইচ্ছা মতো খেতে দিয়েছিল। যতক্ষণ না উনি পেট পুড়ে খেয়েছে ততক্ষণ অবধি বাড়ির কেউ কিছুই খায়নি। সেজ আব্বু শেষে ওনাকে নতুন পাঞ্জাবি কিনে দেয়, আর বড় আব্বু নিজেই গাড়ি ম্যানেজ করে ওনাকে বাড়িতে পাঠায়। সবাই মনের দিক দিয়ে বিশাল, কারণ দাদু বাড়িতে যতটা না ভয়ঙ্কর ছিল, বাড়ির বাইরে সবার সাথে ভালো ব্যবহার করত। উনি নাকি খেতেনি যা যতক্ষণ না কোনো মুসাফির বা ভিক্ষুক না পেত। قبل ما نفوت المركز الخامس، موقع كوكو دي بي موقع كثير خرافي. تمام. واول شيء اخوان যেই রাস্তায় বা বাজারে বসে থেকে প্রতিদিন একজন একজন করে লোক ধরে এনে ওনার সাথে বসে খেত। আরও একটা ব্যাপার, বাড়ির মহিলাদের বাইরের কোনো লোক দাদু থাকাকালীন দেখেনি, কিন্তু আস্তে আস্তে আধুনিকতায় স্পর্শে নিয়মগুলোও গোলমেলে হয়ে গেছে। ছোট আব্বু আর আম্মুর কথা মনে পড়ছে। নিলয়ের দেরি করলো না, ফোন বের করে ভিডিও কল দিল ওনাদের। নিলয়কে দেখে ছোট আম্মু কান্না করে দিল। আজ সারাদিন মায়ের কথা ভুলে থেকেছিস, তোর সাথে কথা নেই। ছোট আম্মু আসলে অনেক বিজি ছিলাম, সরি। তা তোর ছুটি কবে শেষ হবে? আমার আবার ছুটি? আমি বললে উপর মহল থেকে 1 বছর ছুটি দেবে। অনেকটা সময় কথা বলল। ছোট্ট আব্বুও যেতে বলেছে। চলে যাবে। নিহাকে নিলয় সহ্য হচ্ছে না। নিলয় চায় না নেহা এখানে থাকুক বা নিলয় নেহার কাছাকাছি থাকে। নেহার ব্যাপারটা বাড়িতে কেউ না জানলেও ঠিকই ছোট আব্বু আম্মু জানে সবটা। ফোন কেটে যখন চলে আসবে, পিছনে তাকিয়ে দেখে নেহা ছাদে আসছে। নিলয় দাঁড়িয়ে গেল। ও কেন এখানে? সে হেঁটে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বাইরে তাকিয়ে আছে। 5 তলার ছাদে উঠে রাতের চাঁদটা যেন অনেকখানি কাছের মনে হয়। সবার পরিশ্রমে গড়া বাড়িটা, তবে দাদু থাকতে 4 তলা করানো হয়েছিল। শেষে মামা আর চাচুদের মিলিয়ে 5 তলা করা হয়েছে। ছোট আব্বুর ভাগটা দাদু যেদিন ওনাকে তাড়িয়ে দিয়েছিল, সেদিনই ওনাকে সবটা বুঝিয়ে দেয়, যার যার ভাগ বুঝিয়ে দেয়। ছোট আব্বু সবকিছু আব্বু চাচুদের কাছে বিক্রি করে ঢাকায় এসে ব্যবসা শুরু করে। এখন তিনিও অনেকখানি বিত্তবান। নিলয়, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? নেহার কথা শুনে ওর দিকে তাকালো নিলয়। নীরবতা ভর করেছে চারপাশে। নিলয় ঠিক কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে কোনো বা মাপ চাচ্ছে সেটাই তো বুঝতে পারছে না। মাথা নিয়ে মলম নিয়ে এসে বলছে, লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। ব্যথা ঠিক হলেও মনের যে ক্ষত, যে আহত চিহ্ন, অভিমান, রাগ, সবটাই কি ঠিক হয়ে যায়? মাফ মানে? ঠিক বুঝলাম না, কেন মাপ চাচ্ছ? সেদিনের জন্য সরি। আমি তোকে অনেক খুঁজেছিলাম। হা হা হা। জানি হাসি পাবে তোমার, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস আর ভালোবাসা দুটোই প্রজাপতির মতো নরম, আবার পাথরের মতো শক্ত হয়। সবটাই নির্ভর করে কাছের মানুষের উপর। ছেড়ে দিতে বলেছিলে, ছেড়ে দিয়েছিলাম, আটকিয়েও ছিলাম। তুমি অপমান করেছিলে, জানো তো নেহা। মানুষ অনেক কিছুই মেনে নেয়, কিন্তু পিতামাতা তুলে গাড়ি এমন এই দুটো জিনিস কখনোই মেনে নিতে পারে না। দুজনেই আবার নীরব হয়ে গেল। নিলয়ের কোনো কথা বলার ইচ্ছা নেই ওর সাথে। সে বলবে, নিলয় শুনবে। নিলয় কুয়াশাকে অনুভব করছে। চারপাশে মিউজিক বাজ চলছে। দূর থেকে এগুলো দেখতে নিলয়ের অনেক বেশি ভালো লাগে। বিয়ে করনি কেন? ভয়ে। কিসের? মাঝপথে সেও যদি চলে যায়, তাড়িয়ে দেয়। সবাই তো আর এক না। বললাম তো ভয়ে। ভয় জিনিসটা অনেক বড় জায়গা দখল করে মানুষের মধ্যে। যদি বলি আমাকে বিয়ে করতে? নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছুই না, তাই হাসবো। যদি বলি তোমাকে ভালোবাসি? নেহা প্লিজ, অনেকটা জার্নি করেছো, ঘুমিয়ে পড়ো। নিলয়, আমাকে একবার মাফ করে দাও না। কিছু বলল না। খুব ইচ্ছা করছে একটা জোরে ওর গালে চড় বসিয়ে দিতে।
কিন্তু তাকে স্পর্শ করতে ইচ্ছা করছে না নিলয়ের। কেন সে ভাইয়ের শাড়ি হলো? সবকিছু কেমন অন্যরকম লাগছে, সবকিছু কেমন অন্যরকম লাগছে নিলয়ের। বাইরে তাকালো। 5 বছর আগে ঘটা ঘটনাগুলো খুব মনে পড়ছে নিলয়ের, যেগুলো প্রায় ভুলতে বসেছিল। কিন্তু কঠিনতর স্মৃতি মানুষ কখনো ভোলে না। নিলে আমি ফুচকা খাবো। টাকা নেই। আচ্ছা আমি খাওয়াবো, চলো না। এখন সন্ধ্যায় আসছে তো। না আমি খাবো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবা। আচ্ছা চলো। ওই আমার হাত শক্ত করে ধরো, বুঝলে? কখনো যেন এই হাত ছেড়ে তুমি চলে না যাও। জীবন থাকতে না, তবে তুমি যদি ছেড়ে দাও তখন তো ছাড়তেই হবে। নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। প্রমিস, কখনো তোমাকে ছেড়ে যাব না। আজ থেকে 5 বছর আগে ঠিক এমনই ছিল নিলয় আর নেহার সম্পর্কটা। দুজন দুজনকে খুব ভালোবাসতো। সে যে অভিনয় করত বোঝেনি নিলয়। ক্লাস ফাঁকি দিয়ে ওর কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। নিলয়দের এলাকার কলেজে এসে ও পড়তো। মহিলা কলেজে পড়তো ও, আর নিলয় বয়েজ কলেজে। কোনো একদিন কলেজে আসার পথে ওর সাথে দেখা হয়েছিল। প্রথম দিন ওকে দেখেই ফিদা হয়ে গেছিল নিলয়। ওকে নিয়ে কল্পনাতে ভেসেছিল, যেন মনে হচ্ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান বাজছে। তারপর নেহার সাথে রোজ চোখাচোখি হতো। কিশোর বয়সে একটা ছেলে মেয়ের যেমন প্রেম হয়, রোজ একটা জায়গাতে দুজন একসাথে হতো, একে অপরের দিকে তাকাতো, মুচকি হাসতো। নিলয়ের কোনো বন্ধুরা কখনো এসব জানতো না, কারণ ভয় পেত যদি বাসায় সব বলে দেয়। কখনো ভাবিনি নেহা নিলয়ের গফ হবে। সে নিজেই এসে প্রপোজ করেছিল। অবাক হয়েছিল। সে ভালোবাসি বলেছিল, কিন্তু সবটা যে তার অভিনয় ছিল। তবে নিলয় সত্যি ভালোবাসতো। এভাবে 1 বছর যায়। নিলয়রা ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠে। ওর থেকে জেনেছিল ও ওর খালামুনির বাসায় এসে পড়তো, কিন্তু সে যে কোথায় থাকতো জানতোই না। মানে জানার প্রয়োজন মনে করেনি। ইন্টার পরীক্ষার কয়েক মাস আগে। এই রাতে ফোন দিয়েছো কেন তুমি? কেন জান? তোমাকে না রাতে কল দিতে মানা করেছি। কিন্তু তোমাকে খুব মিস করেছিলাম তো, তাই দিয়েছি। রাখো এখন, কাল কথা হবে। আর আমি বই পড়ছি। সব সময় কেমন যেন করে ও খালি বলে পড়ি পড়ি আর পড়ি। আসলে নেহার খুব ইচ্ছা ডক্টর হবে। তাই বলে কি নিলয়কে একটু সময় দেবে না? কি এমন হয় 15 মিনিট কথা বললে? কিন্তু সে ফোনই ধরতো না। বারবার ফোন দিলে অফ করে দিত। যে মেয়ে বলতো তুমি কথা না বললে আমি বই পড়বো না, খাবো না, সেই মেয়ে হুট করেই বলা শুরু করে, কল দিও না, বই পড়ছি, বিরক্ত করো না, তুমি খুব বিরক্ত করো। অথচ নিলয় ঠিকই আগের মতো ওকে বিরক্ত করতো না। আগের রাত দিনে লুকিয়ে ওদের শুধু কল করত, কিন্তু এখন দিনে একবার আর রাতে একবার কল দিলেই বলে যে সে নিলয় নাকি ওকে বিরক্ত করে খুব। 3 দিন কেটে যায়। ওর মধ্যে নেহা নিলয়কে একবারও কল দেয়নি। নিলয় দিয়েছিল, কিন্তু নাম্বার অফ না হলে কেটে দেয় বলে আর দেয়নি। প্রাইভেট পড়ে যখন কলেজে যাবে, ওর এক বান্ধবী এসে বলে, ভাইয়া, নেহা আপনাকে যেখানে রোজ দেখা করতেন সেখানে যেতে বলেছে। সেদিন আর কোনো ক্লাস করলো না। নিলয়ের নেহা নিলয়কে দেখা করতে বলেছে। কতদিন পর তাকে দেখবে, এ কয়দিন সে নিলয়ের সাথে দেখাও করেনি। ক্লাস অফ রেখে সেখানে চলে আসে। পাগলামি করতে ভালো লাগে ওর জন্য। সে বুঝুক আর না বুঝুক, তবুও ভালো লাগে। পুরনো সেই জায়গাতে এসেছে। একটা ছোট্ট নদীর পাড়ে এসে বসলো। আগে প্রায়ই এখানে এসে বসতো। নিলয়দের এলাকা থেকে জায়গাটা অনেক দূরেই। এখানে ছোট বড় অনেক কাপলরা আসতো। যদিও এটা পার্ক না, কিন্তু এখানে অনেকেই সময় কাটাতে আসতো। প্রায় বিকালের দিকে নেহা আসে। নিলয়, পিছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। ওকে দেখে জড়িয়ে ধরতে যাবে, ও পিছনে সরে যায়। নিলয় বলল, কেমন আছো? তুমি জানো তোমাকে কতদিন পর দেখেছি, কতদিন পর কথা বলছি। তোমাকে ছাড়া আমার যে একটুও কিছু ভালো লাগে না। সবসময় তোমার কথা ভাবতে ভালো লাগে। তোমার একটা ফোন কল আমাকে খুব সুস্থতা এনে দেয়। নিলয়, এসব আবেগী পাগলামো কথা বাদ দাও। মানে? নেহা কিছু বলে না। ওকে বসতে বলে নিজেই বসলো সেখানে, কিন্তু সে তখনও দাঁড়িয়ে আছে। নিলয় বলল, কি হলো তোমার? আজ কেমন এমন কথা বলছো? নিলয়, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি মানে? কি কেন? বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা মনে মনে বলে বারবার রিপিট করে অনুভব করতে লাগলো। মুচকি হেসে বলল, নেহা, মজা করো না তো। আচ্ছা বলো না, আমি কি করেছি? আমাকে মাফ করে দাও। তোমাকে জ্বালাবো না। শুধু 5 মিনিট করে রোজ না
না 3 দিন পর? আচ্ছা, দরকার হলে সপ্তাহে একবার কথা বলো, তবু এমন করো না। নিলয়, আমি মোটেও মজা করছি না, আমি যেটা বলছি এটা অনেক ভেবেই বলছি। মানে কি নেহা, কেন এমন করছো? কারণ আমি মেডিকেলে পড়তে চাই। তো পড়বা। মেডিকেল পড়তে হলে অনেক পড়াশোনা করতে হবে। তো করবা, এতে আবার সমস্যা কোথায়? আসলে আমি বলতে চাচ্ছি, তোমার সাথে রিলেশন রাখতে চাই না, এর কারণ তুমি আমাকে খুবই ডিস্টার্ব করো। মানে? মানে আমি পড়তে পারি না, পড়ার সময় তোমার কথা মনে পড়ে, মন চায় তোমার সাথে কথা বলি, যার ফলে পড়ার প্রতি মনোযোগী দিতে পারছি না। তো তুমি প্লিজ আমাকে ভুলে যাও। আমি চাই না আমার স্বপ্ন পূরণে তুমি বাধা হও। আমি কি বলেছি একবারেই তোমার স্বপ্নটাকে ভাঙবো? না, তবে তুমি থাকলে আমি পড়তে পারবো না, তার থেকে তুমি আমাকে একা থাকতে দাও। আমি চাই না আমার স্বপ্নটা এইভাবে তোমার মতো কারোর সাথে জড়িয়ে ভেঙে যা। হয়তো এখন কষ্ট হবে, কয়েকদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। সো আমাদের মনে হয় এখন এসব বাদ দেওয়া দরকার। আর তাছাড়া আমার পরিবারে তো একটা মেনে নেওয়ার ব্যাপার আছে, তাই না? আমরা তো এখনই বিয়ে করব না। হুম, তার জন্য তো প্রতিষ্ঠিত হতে হবে, আর আমার মা বাবাকে কষ্ট দিতে চায় না। প্লিজ নিলয়, এসব বাদ দাও, ফলে যাও, ব্রেকআপ করো। আমার সামনে যেন তুমি আর না আসো, প্লিজ নিলয়। প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। জানি প্রথম কদিন হবে, এরপর ঠিক হয়ে যাবে। আর অন্য কোনো মেয়ে পাইলে ভুলতে পারবে আমাকে, এর থেকে আমাকে মুক্তি দাও। আর কোনো কথা না বলে ওর গালে জোরে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে নিলয়। কি সাংঘাতিক কথা, ওকে ছাড়া নাকি অন্য কারো পাইলে ভুলে যাব। ওর কাছে কি ভালোবাসা একজন চলে গেলে আরেকজনকে কাছে পাওয়ার মতো বিষয়? মানে কি, সে কি ভালোবাসে না নিলয়কে? আর কত সহজেই না তার ক্যারিয়ার চিন্তা করলো, নিলয়ের কথা একটুও ভাবলো না। বাহ নেহা বাহ, নিলয় তো খুব জ্বালাতো না, খুব খুব বেশি মনে পড়লেই কল দিত, তারপর 3 মিনিটের বেশি কথা বলতো। يا جماعة اليوم معنا لعبة جاكارو كينج. طبعا قواعد اللعبة يا جماعة بسيطة للي يسأل. جاكارو كينج يا جماعة انت يكون عندك 4 أحجار ولازم تخليهم يوصلوا নিলয় নাকি তার কেরিয়ার নষ্ট করছে। ও, ওর শেষ কথা ছিল নিলয় যেন আর ওর সামনে না আসে। থাকুকও ভালো, নিলয়ও যাবে না আর ওর সামনে। ভালোবাসা যার কাছে মূল্যহীন, তার কাছে যাওয়াটা বেমানান। একবার ভাবেনি নিলয়ের কি হবে? সে যদি ভালো থাকতে পারে, নিলয় কেন পারবে না? সেদিন কান্না করতে করতে বাড়িতে আসে, না খেয়েছিল পুরো 1 রাত 1 দিন, মরতেও চেয়েছিল, কিন্তু বারবার নেহার বলা কথাটা মনে পড়েছিল, আমার কেরিয়ার নষ্ট হবে, আমি ডক্টর হতে চাই। তাই আর মরেনি, কারণ সে তার ক্যারিয়ার নিয়ে ভাবলে নিলয় কেন পারবে না। কিন্তু মন যাকে চায় তাকে কি সহজে ভোলা যায়? রোজ ক্লাস ফাঁকি দিয়ে ওর কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো, সামনে যে দাঁড়াতো নিলয়কে দেখলেই বলতো, তোর মতো বেয়াদব আর কুকুর আমি দেখিনি, যাকে এত অবহেলা করি, অপমান করি, সে বারবার আসে। দূর হয়ে যায় সামনে থেকে। নিলয় শুনতো না, ওর সামনে বারবার যেত, কিন্তু একদিন দাঁড়িয়ে আছে ওর জন্য। ওর এক বান্ধবী আসে নিলয়ের সামনে, নিলয় নেয়ার কথা জিজ্ঞাসা করতে নিলয়কে গালি দিয়ে বলে, বাল, তোর মতো ছেলে আমি দেখিনি। নেহা ঠিকই বলে, কুকুর না হলে কেউ বারবার সামনে আসে না। এমন একটা ছেলে তোর মা বাবা কিভাবে? গায়ে যত জোর ছিল সবটা দিয়ে নিহার বান্ধবীর বাম গালে ডান হাত দিয়ে চড় মেরেছিল নিলয়। ও ঘুরে নিচে পড়ে যায়। নিলয়কে যত খুশি গালি দিতে পারত, কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা নিলয় শুনবে না। তারপর সেখান থেকে চলে আসে। এরপর খুব কষ্ট করে ইন্টার পরীক্ষাটা দেয়। তারপর ঢাকাতে চলে আসে নিলয়, সেখানেই সব কিছু। অবশ্য ঢাকাতে যে বাবাকে খুব সাহস করে গোপনে বলেছিল একজনকে ভালোবেসেছিলাম আর সে চলে গিয়েছে। বাবা রিয়্যাক্ট না করে বুঝিয়েছিল। কি ভাবছো নিলয়? সম্বিত ফিরে পেয়ে নেহার দিকে তাকালো, চেনা মুখটার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ছলনাময়ীকে দেখতে যথেষ্ট সুন্দরী লাগছে, নিলয় বলল। তা তুমি বিয়ে করনি কেন? কারণ একজনকে ভালোবেসেছিলাম, তো তাকে আমার ভুলেই হারিয়ে ফেলেছি, সে কারণেই করিনি, হয়তো করবো না। তুমি করনি কেন নিলয়? বাদ দাও তো, ডাক্তার হয়েছো? তুমি কি করো? বেকার, পড়াশোনা করিনি। কেন? কেউ একজনের মায়ায় জীবন এলোমেলো হয়ে গিয়েছিল, তাই আর গোছাতে পারিনি। এটা অন্যায়। হা হা হা। অন্যায় তো বটেই, যে নিজের স্বার্থ বুঝে চলে যায় সেটা ন্যায়। যাই হোক, কংগ্রেস ডাক্তার হওয়ার জন্য। নিলয় আর কিছু বললাম না, মেজাজটা সেদিনের মতো খারাপ হচ্ছে।
মন চাচ্ছে আরও একটা চড় যদি ওর গালে দিতে পারত, কিন্তু ওকে স্পর্শ করার একদমই ইচ্ছা করছে না। চলে আসবে ঠিক তখনই নেহা বলে, নিলয়, আমাকে তুমি ভালোবাসো এখনো? কেন? আমি পরে বুঝেছিলাম তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমি বুঝেছিলাম তুমি যখন আমার থেকে দূরে চলে এসেছিলে। নিলয়, আমি তোমাকে আজও বলতে পারিনি তোমাকে খুব ভালোবাসি এখনো। এখন না, তুমি ডাক্তার, হ্যাঁ। তোমার ক্যারিয়ার গড়া তো শেষ, তাই না? কেন? তুমি আমার থেকে আরো ভালো একজনকে ডিজার্ভ করো নেহা। আমি বেকার একজন মানুষ, বলতে পারো এখনো বাপের হোটেলে খাই। তোমার থেকে আলাদা, নিম্ন লেভেলের, মানে আমার যোগ্যতা নেই তোমার চাওয়ার বা খুব কাছে পাওয়ার। আর না, তোমাকে নিয়ে আমি কোনো রঙিন স্বপ্ন দেখি। অবশ্যই তোমাকে নিয়ে স্বপ্ন বা কল্পনা করাটাও বোকামি, কারণ তুমি ডাক্তার, আর ডাক্তার হওয়ার জন্য তুমি সব কিছুই পারো। আর বড় কথা, তোমার সাথে জড়ালে আবার হয়তো তোমার ক্যারিয়ারের সমস্যাও করতে পারি। এর থেকে তুমি একাই থাকো, ভালো থাকবে। তোমার ডক্টরেট জীবন, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট ছেলে তোমার জন্য পড়ে আছে অনেক। ভালো থেকো। তোমাকে ভালোবাসি আমি নিলয়। ভালো তো আমিও বাসি, তবে কি জানো, থাক, শুনতে হবে না। অন্য কারো বিয়ে করলে এমনি চলে যাবে এসব ভালোবাসা। কথাগুলো বলেই সেখান থেকে চলে আসলো। কি দরকার আবার তাকে জড়িয়ে? যে নিজের ভালোবাসাটা শেষ করে নিজের ক্যারিয়ার নিয়ে থাকে, তার কাছে ভালোবাসাটা মূল্যহীন অবশ্যই। নিলয় বলেছে যে ভালো ক্যারিয়ার গড়া যাবে না, তবে এটা বলেছে নিলয়ের কি দোষ ছিল তাকে ভালোবেসে? নিলয়কে তো তার পাশে রাখতে পারত, তার সব কাজে নিলয় সাহায্য করত। ভালোবাসা মানে এই নয় যে সে চলে যেতে হবে, কষ্ট দিতে হবে। ভালোবাসার মানে হলো একসাথে থেকে সব কিছু মেনটেন করা। কিন্তু সে বোঝেনি একবারও। স্বার্থের জন্য নিলয়কে ছেড়ে চলে গিয়েছিল। নিলয় আর চায় না তাকে। নিয়ার সাথে কথা বলে ছাদ থেকে চলে আসে। সিঁড়ি ভেঙে কিছু দূর আসার পর সামনে মাইশাকে দেখতে পেল। নিলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসল। মাইশা কোমরে হাত গুজে বলে, নিলয়, তুই সত্যি করে বলতো অরিনের সাথে কি হয়েছিল? তুই ঢাকাতে কি করিস? নিলয় ভয় পেল। সিরিয়াসভাবে মাইশা প্রশ্ন করল, নিলয়, অরিনের সাথে কি হয়েছিল আর তুই ঢাকাতে কি করিস? মাইশার কথা শুনে বড় একটা ঢোক গিলল নিলয়। মুচকি হেসে বলল, তুই এসব কেন জানতে চাস? অরিন সবটা বলেছে। তুই পুলিশের ঝামেলাতে গেছিস কেন? মানে অরিন তোকে কি বলেছে? সব কিছু। ওর সাথে কি কি হয়েছে সব। আর পুলিশ? পুলিশের ব্যাপারটা তো তুই বলবি। অরিন বলেছে পুলিশ অফিসার তোর বন্ধু ছিল, সে ওই সময় ওই দিক দিয়ে যাচ্ছিল, তুই ডেকে সব করেছিস। কেন শুধু শুধু পুলিশের ঝামেলাতে গেছিস? যদি অরিনকে সমস্যায় ফেলে পুলিশ? আচ্ছা, চিন্তা করিস না। কথা বলে চলে আসবে, পিছনে তাকিয়ে দেখে নেহা আসছে, আর ওর চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। মাইশা কিছু সময় নেহার দিকে তাকালো। নেহা দাঁড়ালো না, ধীর পায়ে নিচে নেমে যেতে থাকে। নিলয় মাইশার হাত ধরল। ও নিলয়ের দিকে আবারও কড়া দৃষ্টিতে তাকালো। নিলয় বলল, কি হয়েছে তোর? নেহার সাথে তুই ছাদে ছিলি? আমি আগে ছিলাম, পরেও আসছে। ওর চোখে পানি কেন? সেটা আমি কি করে বলবো? দেখ নিলয়, তুই কিন্তু অনেক কিছু লুকাচ্ছিস। তোর মুখে মিথ্যে কথা মানায় না। বল আমাকে। কি শুরু করলি? আমি কি করে জানবো সে কাঁদছে কেন? এসব আজাইরা মার্কা কথা বাদ দে, চল, কোথায় লাগছে। মাইশার হাত ধরে নিচে নেমে আসলো। বাড়ির মুরব্বীদের খাওয়ানো হয়ে গেছে। খাতিরদারির ব্যবস্থা করছে নিলয়ের বন্ধুগুলো। এবার মহিলাদের খাবার খাওয়ার পালা। অনেক বড় একটা টেবিল, সবাই চারপাশে সারিভাবে বসে পড়ল। নিলয়কে এখন খাতিরদারি করতে হবে সবার। নিলয়, মাইশা আর আরাফ তিনজনে মিলে লেগে পড়ল। 4টে চেয়ার এখনো ফাঁকা পড়ে আছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তখনই দেখে রাজ নাদিয়া, নেহা আর নিদিতাকে নিয়ে এগিয়ে আসছে। নাদিয়ার দিকে তাকালো নিলয়। সাধারণ পোশাকে তাকে বেশ লাগছে। পাশে 2টা মেয়েদের দিকে তাকালো হলো। সবার মধ্যে নেয়া হলো সেরা, এটা মানতেই হবে। নিলয় তার বাবাকে বলেছিল, আমি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছি, কিন্তু কার সাথে সেটা জানতো না। নিলয় কখনো কল্পনা করেনি তার বাবা না বকে নিলয়কে জ্ঞান দিয়েছিল সেটা। তাই এ বাড়িতে নেহাকে কেবল রাজের শাড়ি হিসাবেই চেনে। নেহা দাদির পাশে এসে বসে। রাজ মাঝখানে, আর 2 পাশে নাদিয়া আর নিদিতা বসে। রিয়াদকে দেখলো নিদিতার দিকে তাকাতে। তখনই জিশান ইশারায় বলল, ওই তুই কেন তাকাচ্ছিস? আমি এটা দেখে হাসলাম। নিদিতাকে
দেখলাম জিসানের দিকে বেশি তাকাতে। ওরে ভাই রে, এমন করিস না ভাই, তোদের বড় ভাইয়েরা অলরেডি ওদের বোনকে পেয়ে গেছে, আবার তুইও এমন শুরু করেছিস। কি হবে বলতো যদি সবার শ্বশুরবাড়ি একটাই হয়? কোনো আদর পাবি না রে পাগলা। মনে মনে কথাগুলো বলে বেশ মজাই পাচ্ছি, কিন্তু যে হারে জিসান আর নিদিতা চোকাচোকি করছে তাতে করে সারা রাত এদের খাওয়া শেষ হবে না। সব কিছু দেখছি, তখনই মাইশা এসে আমার পায়ে জোরে একটা চিপকানি দেয়। আমি চিল্লিয়েও বলি, মাইশার বাচ্চা কি করছিস তুই? কি ব্যাপারটা কি? দাদি তোমার নাতি প্রেমে পড়েছে। মশা মার খাবি তুই। কেন মুচকি হাসছিলি কম? তোর কি? তাহলে স্বীকার করো। ওই তুই সামনে থেকে যা। তুই যা। তুই নিজে এসে কিন্তু ঝগড়া করছিস। তোরা থামবি? তোদের দুজনকে নিয়ে তো আর পারি না। দেখবো সব কয়টারে দূরে বিয়ে দেব, দেখি কেমন লাগে। আমি কি ঝগড়া করি বলো ফুপি? তোর মতো ঝগড়াটে আর কেউ আছে? দেখ নিলয়া, তোকে কিন্তু মেরে ফেলবো। আমি কি চুপ থাকবো? ওই তোদের পা ধরি, এখন চুপ যা। তোমার মেয়ের জামাই হইব না। তুমি দেখো মামি, এত ঝগড়াটে মেয়েকে কোনো আহম্মক বিয়ে করবে? তুই বলেছে তোকে কি বিয়ে করে? আমিও দেখবো মহিলাদের মতো ঝগড়া করিস। তোরা একটু চুপ থাকতে পারিস না? তোরা একসাথে থাকিস কি করে বলতো? তুই চলে গেলে মাইশা খালি তোকে আনো করে পাগল হয়, আবার তুই ফোন দিলে মাইশা মাইশা করিস। বুঝলাম না, এত মিল থাকার পরেও কেন তোরা এক জায়গায় হলে ঝগড়া করিস? মামি, এরা দুজন বিয়ে বাড়িতে যেও ঝগড়া করেছে। কানে নিচে দুইটারে ভালো মতো থাবড়াইতি। ওই তোরা দেখিস না জিসান সাজিদ বা রিয়াদ নাজিয়ার সাথে ঝগড়া করে না? তোরা দুটা এমন হলি কিভাবে? হয়েছে হয়েছে, আর বকবে না ওরা। ভাই তোরা এখন চুপ থাক, পরে ছাদে যেয়ে যত পারিস ঝগড়া করিস। শীত পড়েছে, সবাই যে ঘুমা। দাদি অরিনকে মাংস বেড়ে দিয়ে নিলয় নাদিয়ার দিকে এগিয়ে গেল। ওনাকে মাংস বেড়ে দিতে যাবে, তখনই উনি বলে, নে, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন। এখন না, তুমি পরে দেখা করবা। বড় একটি ঢোক গিলল। তবে কি নেহা নাহিদকে সবকিছু বলে দিয়েছে? না না, বলবে কেন? বলতেও পারে, বিশ্বাস নেই। রাজ হাসি হাসি মুখে বলল, বাপরে, ওকে নীল বলেও ডাকা শুরু করে দিয়েছ? আবার পার্সোনালি কথাও বলবা? দেবর ভাবি তো দেখি বেশ মিল, কাহিনীটা কি বলতো? দেখতে হবে না ভাবিটা কার? আর বউ তো আমার। সবাই হেসে ওঠে। রাজ লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। দাদি ফোড়ন কেটে বলে, আহালে বাবুটা, বউ পাইছে একটা। রাজ আর কোনো কথাই বলল না। সবাই বেশ জোরেই হাসতে থাকে। নিয়ার দিকে এগিয়ে আসবে, তখনই আরাব দৌড়ে আসে। নিলয়ের দিকে তাকিয়ে বলল, সেজমা ডাকছে তোকে, যা তো। নিলয় সাথে সাথেই সোজা আম্মুর কাছে আসলো। ওনাকে ভাত বেড়ে দিয়ে বলল, ডাকছো কেন? আমি কখন ডাকলাম? বুঝছি। আরাফের দিকে তাকালো। সেই তখন থেকে ওরা তিনজন নিয়াকে লাইন মারার চেষ্টা করছে, তবে আরাফের মধ্যে সিরিয়াস ভাবটা একটু বেশি দেখছে। নিলয় মনে মনে বলে, ওরে বন্ধু, এমন করিস না রে, তোকে ঠকবে ভাই। আর বড় কথা, ও তোর এক্স ভাবি ছিল। হারামি, বাসায় বলে দিবি ভয়ে ছোট্টবেলায় তোদেরকে কিছুই বলিনি। নজর দিস না রে চান্দু। আবারও মুচকি হাসলো নিলয়। মাইশা এসে দাঁড়ালো, আস্তে গলায় বলল, সত্যি করে বলতো, তুই হাসছিস কেন? আরাফ নেহার দিকে তাকাচ্ছে আর জিসান নিদিতার দিকে, সব দেখে আমি হাসছি। ওরে বাপরে, তা তোমার দিকেও যে অরিন আর নেহা বারবার তাকাচ্ছে, সেটাও কি তুমি দেখেছো? তুই জানিস? আমি তো ওটাই দেখছি। তুই পাতে দিচ্ছিস না দেখে আরো বেশি তাকাচ্ছে। ভাবলাম তুই এগুলো দেখে হাসছিস। আরে ধুর, অনু আছে না, অনু মেয়েটা কিন্তু দারুণ স্টাইলবাজ। হয়েছে মেরে বাপ, চুপচাপ। ওই তোরা দুটো আবার কি ফুসফুস করছিস দেখি? একবার দেখি ঝগড়া করিস, আর একবার ফিসফিস করে হাসাহাসি করিস। তোদের নিয়ে কি যে করি। বাদ দাও তো বউ, ওরা যা খুশি করুক। ওই আমরা চলে গেলে
তোরা খেয়ে নিস কিন্তু। সবাই খেয়ে চলে যায়। নিলয়েরা খেতে বসে। নিলয় যখন মাখাতে যাবে তখনই খেয়াল করে নিলয়ের ডান হাতের আঙুল কেটে গেছে। মনে পড়ে রাজের রুমে ফুল সাজানোর সময় সাদা কস্টেপ দিয়ে ফুল লাগানোয় দেয়ালে তখনই ব্লেডে কেটে যায়। এখন কি হবে? বেশ খানিকটা কেটে গেছে। নিলয় এতক্ষণ বুঝলেও পারল না। ধুর, সারাটা সময় নেয়া টপিক মাথায় থাকলে কি আর সব মনে পড়ে? তুই খাচ্ছিস না কেন? আচ্ছা তোরা খা, আমার ইচ্ছে করছে না। কি হলো তোর? বসা থেকে উঠে দাঁড়ালো। তখনই সিঁড়ির ফাঁকা জায়গাতে নেহাকে দেখলো দাঁড়িয়ে আছে, নিলয়ের দিকে তাকিয়ে আছে। তার উপরের ফ্লোরে অরিন দাঁড়িয়ে। বাপরে, দুইটা মেয়ে নিলয়কে নাইন মারছে। দৃশ্যটা দেখতে যা লাগছে না! ইস, আজ নিলয় যদি প্লে বয় হতো তাহলে সবার সাথে লাইন মারত। একজন পুরনো ভালোবাসাকে ফিরে পেতে আগ্রহী, আর একজন জীবনে প্রথম ভালোবাসার স্বাদ গ্রহণে আগ্রহী। নেহার দিকে তাকালো নিলয়। ওকে রাগানোর জন্য জোরে মাইশাকে বলল, মাইশা দেখ, আমার ডান হাতের আঙ্গুল কেটে গেছে, একটু মাখিয়ে দিবি? মাইশা কিছুক্ষণ নিলয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিলয় করুণ দৃষ্টি তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, নে তুই নিজেই দেখ। মাইশা নিলয়ের পাশে এসে দাঁড়ায়। প্লেটে থাকা ভাতগুলো মাংস দিয়ে মাখিয়ে দিতে দিতে বলল, কত ঠং তো দেখবো। আর হাত কাটছিস কি করে? তো জ্বালাই আর পারি না। আর কাউকে পাস না তোর কাজ করানোর জন্য? আমাকেই পেতে হয়। নিলয় নেহার দিকে তাকালো। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে মাইশার জায়গায় সে যদি থাকতো। ওদিকে অরিন আরো করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। নিলয় একটু শুনিয়ে শুনিয়ে বলল, মাইশা, তুই ছাড়া আর কে আছে আমার এখানে? তুই আমাকে অনেকটা বুঝিস, রাগ করলেও আমার সব কাজ করে দিস। এমন কেন কেউ ভালোবাসে না আমার? কথাগুলো বলে ওদের দিকে তাকালো। রাগে নেহা ফুলে ফেপে আছে মনে হচ্ছে। নিলয় মুচকি এসে প্লেটের দিকে ফিরবে, তখনই তাকে মাইশা নিলয়ের দিকে অপলক হয়ে তাকিয়ে রইল। নিলয় মাইশা বলে ডাক দিল, কিন্তু সে তখনই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই তোর আবার কি হলো? মাইশা যেন চমকে উঠল। নিলয় নেহার দিকে তাকালো। রাগে ওর মুখটা লাল হয়ে আছে। ওদিকে অরিন নিলয়ের দিকে করুণ চোখে তাকাচ্ছে। অরিনের জন্য অবশ্য খারাপ লাগছে। মেয়েটাকে একটু বুঝিয়ে বলতেই হবে নিলয়ের। বেশি দূর কল্পনা করতে দেয়া যাবে না। এদিকে আরাফ নেহার দিকে তাকাচ্ছে, বেশি খাচ্ছে কম। বোঝাই যাচ্ছে আরাফ সিরিয়াসলি নেহার প্রেমে পড়ে সাঁতার কাটছে। নেহা কর। মাইশার দিকে এবার নিলয় অপলক হয়ে তাকালো। বলে কি মেয়েটা? হা করবে মানে? সে কি নিলয়কে খাইয়ে দেবে? ও বাপ রে, মানে এমনটা করলে তো নেহা আরো রাগে গজগজ করবে। আহা, জল না চাইতেই পানি পড়ছে। মুখে এক লোকমা পড়ে নিয়ে চিবাতে লাগলো। আর মাইশা বলতে থাকে, তোর তো আঙুল কেটে গেছে, তাহলে খাবি কি করে? ভাবলাম তুই তো নিজেই পরে বলবি কিভাবে খাবো। সেই তো আমাকেই তোকে খাইয়ে দিতে হবে। থ্যাংক ইউ মশা, তুই কত খেয়াল রাখিস, কত ভালোবাসিস রে। ইস, এভাবে যদি কেউ সারা জীবন ভালোবাসতো। কথাটা বলে আবারও নেহার দিকে আর চোখে তাকালো। নেহা আর দাঁড়ালো না, সে সেখান থেকে চলে গেছে। নিলয় মনে মনে হানি সিং ডান্স দিচ্ছে। আহা, আপ গায়া মজা। মেয়ে নিলয়কে কষ্ট দিতে কেমন লাগে দেখ। মাইশার দিকে তাকালো। অবাক হলো, ওকে মশা বলার পরেও ও এখনো চুপচাপ আছে। ব্যাপারটা কি? কি হলো ওর? না মানে এভাবে হঠাৎ তো চুপচাপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। মাইশা, তোর কি হয়েছে? শরীর ভালো তো? কি হবে আমার আবার? না মানে মশা বলছি তোকে। নিলয় না বললি না তো এখনো? ওরে আমার নীলাইন না রে। নেখা, আমি গেলাম। না না, ওর শিওর কিছু হয়েছে। একটু আগে যে মেয়েটা কত ঝগড়া করলো, আর ওকে মশা বললেই ও রেগে আগুন হয়ে যায়। কিন্তু আজকে হঠাৎ ও এমন হেসে হেসে কথা বলে গেল কেন? আজকে নিলয়রা বলার পিছনে এত হাসি হাসি মুখ নিলয় কখনো দেখেনি। শিওর মাইশার কিছু হয়েছে, না হলে মেয়েটা হঠাৎ করে এমন আচরণ কেন করবে? নিলয় আরাফকে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, বাসায় যাবি তো নাকি? আরাফ খেয়ে উঠে বসে। বাইরে শাওন আর মামুন আছে। আরাফ বের হয়ে বাইক নিয়ে ওরা তিনজন চলে যায়। সকালে ঘুম ভাঙল মিউজিকের শব্দে নিলয়ের। বড় আব্বু আর নিলয়ের বাবার টাকার 5টা সাউন্ড বক্স ভাড়া করে আনে রিয়াদ, জিসান আর সাজিদ। গানের সাউন্ডের সাথে দপদপ করে বিটের শব্দ বেশি শোনা যাচ্ছে। ঘুম ভাঙতেই কানে এলো
লার্জেস গাওয়া মিক্স ফিক্স অ্যালবামের ইলজিট ডোডো সংটা। গানটা অনেক সময় মাঝরাতে ঘুম না আসলে কানে হেডফোন লাগিয়ে শোনে নিলয়। গানের মিউজিক সিস্টেম অসাধারণ। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নিলয়। হঠাৎ করেই নিলয় গা থেকে কম্বল টেনে খুলে নিল কেউ। নিলয় পাশ দিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। হায় হায়, এই মেয়ে নিলয়ের রুমে কি করে? কেউ যদি দেখে ফেলে কি কেলেঙ্কারি পড়বে? অ্যাটলিস্ট মাইশা যদি দেখে নিলয় আর নেহা সাত সকালে রুমে আছে, তাহলে নিশ্চিত আর এ বাড়িতে থাকা হবে না। নিলয় ভয়ে লাফ দিয়ে ওঠে। বুকের ভিতর ভয়ে টিপ টিপ শুরু হয়ে গেছে। সমস্যা কি তোমার? আমার সমস্যা? দেখো নিলয়, আগে যা হচ্ছে সেটা ভুলে যাও। ভাবো আমি তোমাকে লাইন মারছি, তুমি খবরদার অন্য মেয়ের আশেপাশে তোমাকে যেন না দেখে। কোনো মেয়ের আশেপাশে থাকে আমি? মায়ের সাথে তোমার এত কিসের খাতির? মানে? কিছু না, অনু ফোন দিয়ে তোমার কথা জানতে চাইলো। কেন? অনুর নাম্বারটা দিও তো। নিলয়। নেহা ডেকে ওঠে। বেশ লাগছে ওকে রাগাতে। মেয়েটা সুন্দরী হওয়ায় রাগের প্রচলন ওর মুখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। কিন্তু ওর প্রতি নিলয়ের কেন যেন আকর্ষণ হচ্ছে না। কেন টানটাই অনুভব কেন করতে পারছে না বুঝলো না। চাইলে তো ওকে নিলয়ের গার্লফ্রেন্ড হিসাবে পেতে পারে, ভবিষ্যতে বউও হতে পারে, তবুও কেন নিলয়ের মন ওর প্রতি আকৃষ্ট হচ্ছে না? এটা কি রাগ? না না, রাগ থাকবে কেন? রাগ কখনো বছরের পর বছর থাকে না। রাগের সহযোগে থাকে অভিমান বা জিদ। কিন্তু নিলয়ের তো কোনো অভিমান নেই, মানে অভিমানও ফিল করছে না। তাহলে কেন ওর সৌন্দর্য, ওর ভালোবাসার অনুভূতি নিলয়কে ওর প্রতি আকৃষ্ট করছে না? নিলয় এই ব্যাপারটা খেয়াল করে দেখেছে। খালি নেহা না, অন্য কোনো মেয়ের প্রতিও নিলয়ের একই রকম ফিলিংস অনুভব করছে। কারো প্রতি কোনো প্রকার আকর্ষণ কাজ করছে না নিলয়ের। নিলয়ের মনের 3 নাম্বার আইসি কি মার খেয়ে গেছে? তাতাল দিয়ে জোড়া লাগাতে হবে নাকি? ধুর, কি সব বলছি! মনের কি আইসি বা মাদার বোর্ড থাকে নাকি? ওরে নিলয়ের মন প্লাস্টিকের থাক কমুনা। এখন নিলয়ের আপাতত রুম থেকে বের হওয়া দরকার, না হলে খারাপ অবস্থায় পড়বে। এমনিতেই স্যান্ডো গেঞ্জি পরা, তার উপর ট্রাউজার পরা, মান সম্মান শেষে টানাটানি পড়বে। কোনো কথা না বলে কোনো রকমের সুইটার নিয়ে দৌড়ে রুম থেকে বের হলো। রান্নাঘরের কাছে দিয়ে আসার সময় শুনল, দেখো বৌমা, তুমি নতুন, কয়েকটু বেলা অবধি ঘুমাবা। তা না তুমি আসছো রান্নাঘরে, যাও তো, তোমার কোনো কাজ করতে হবে না, কাজের লোক অনেক আছে। নিলয়ের আম্মু নাদিয়াকে কথাটা বলল। তখনই নাদিয়া বলে, না মা, আমিও কাজ করবো আপনাদের সঙ্গে, তেমন রান্না পারি না। রাজ বলছে আপনি নাকি সব চাইতে সেরা রান্না করতে পারেন, তাই চলে আসলাম। বড় মা বলে, তোমার এখন কাজের কোনো দরকার নেই, তুমি যাও। কথাটা শুনে দাদি বলল, নাতিটা যে কি করে, সকাল সকাল বউকে জড়িয়ে ধরে ঘুমোবে, আনন্দ করবে তা না, সকাল সকাল পাঠিয়ে দিছে। আর তোমারও তো উচিত ওর সাথে থাকা। বুঝছি, যাও, বাইরে থেকে দরজা আটকে রাখবো। কথা শুনে রান্নাঘরে যারা ছিল তারা মুচকি হাসতে লাগলো। নিলয় শিওর সুযোগ পেলে এরা হাহা করে হেসে উঠত। নাদিয়াও যে হাসছে না তা কিন্তু না, উনি লজ্জাতে হাসতে পারছে না। তবে এই হলো শাশুড়ি বৌমার নতুন নতুন ভালোবাসার সম্প্রসারণ। তবে বড় বাড়ি বলে যা হয়, বাড়ির সব মহিলারা একসাথে বসে রান্না করে। নিলয় একটা জিনিস দেখেছে, নিলয়দের বাড়িতে মহিলা বা চাষুদের মধ্যে কখনো কোনো কারণ নিয়ে ঝগড়া হয়নি কোনোদিন। 2 তলাতে আসলো নিলয়, নিলয়ের মেজ আব্বুদের ফ্ল্যাট। ব্যালকনিতে এসে দাঁড়ালো। বড় উঠানের একপাশে তাকিয়ে দেখে জিশান আর নিতিতা ঘাসের ওপর খালি পায়ে হাঁটছে। বেশ অবাক হলো নিলয়। জিশান নিতিতার হাত ধরে খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। ওরে, কি রোম্যান্টিক দৃশ্য! এটা যদি মাইশা দেখে তবে শিওর পুরো ঘটনা এমনভাবে ভাইরাল করবে যে জিশান কেঁদে কুল পাবে না। আমার সাথে হাঁটবেন? পিছনে তাকায় নিলয়। অরিন দাঁড়িয়ে আছে লাল রঙের চাদর গায়ে। ওর চুলগুলো একটু কোকড়ানো, একদম সোজা নয়। অনেক মেয়েদের চুল সোজা হয়, কিন্তু অরিনের চুলগুলো একদম আলাদা, একটু কোকড়ানো এবং কালো। মেয়েটা সবার থেকেও কেমন আলাদা। আদুরে আদুরে গলার স্বর, চোখ দুটো বিড়ালের চোখের মতো আসুরিক।
কথা বলার স্টাইলও সবার থেকে আলাদা। সব দিক দিয়ে অরিন কোনো ছেলের রাতের ঘুম হারাম করে সারা রাত তাকে নিয়ে সেই ছেলে যে ভাবতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। আর এই পুষ্পের মতো মেয়েটা নিলয়কে জিসাদের হাঁটা দেখে ওর নিজের সাথে হাঁটার অফার করলো। যাক, সুযোগটা মিস করা যাবে না নিলয়ের। আজকে হাঁটতে হাঁটতেই ওকে সব বুঝিয়ে বলবে নিলয়। নিলয় জানে মেয়েটা প্রথমে একটু কষ্ট পাবে, পরে সব ঠিক হয়ে যাবে। যেমন নিলয়েরও এখন সব ঠিকঠাক লাগছে। নেহার প্রতি অনুভূতি ঠিক ফিরে আসছে না নিলয়ের। এখন বুঝছে কেন ওর প্রতি নিলয়ের ভালোবাসার অনুভূতি কাজ করছে না। কারণ ওর প্রতি জিদ আর অভিমান জমা ছিল বেশি, যার ফলে ভালোবাসার সেই অনুভূতিটা চাপা পড়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই হয় তা কিন্তু না। আসলে অনেকেই বলে ভালোবাসা কখনো ফুরায় না, এটা আজীবন থাকে। কিন্তু এটাই ভুল। ভালোবাসা বলে কিছুই হয় না, যা হয় সেটা মায়া বা টান। এই মায়ার গভীরতায় কেউ খুব তাড়াতাড়ি পড়ে যায়, আবার কেউ পড়তে দেরি করে। আর এই মায়া কাটানোর কঠিন ব্যাপার, যা আজীবন থাকে আবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তবে নষ্ট হয় জিদ আর অভিমানের চাপে পড়ে। আচ্ছা, তুমি বাহিরে যাও, আমি আসছি। অরিন চলে যায়। নিলয় দৌড়ে রুমে আসে, দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটা জিন্স পরলো, সাথে কালো ব্লেজার। ব্লেজারটা ছোট্ট আম্মু দিয়েছিল নিলয়কে। নিলয়কে নাকি কালো শার্ট বা গেঞ্জিতে একেবারে রাজপুত্রের মতো লাগে। চুলগুলো উপরে তুলল না, মাথার এক পাশে ঝুঁকিয়ে দিয়ে হালকা এলোমেলো করে চশমাটা পরে নিল। রুম থেকে বের হতে যাবে তখনই তাকে দরজার সামনে মাইশা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? অরিনকে বোঝাতে। গুড বয়। আচ্ছা যা, তোর রুমটা গুছিয়ে দি। দাঁড়া দাঁড়া, একটা চিমটি কাট আমার হাতে। কেন? না মানে আমি কি কোনো স্বপ্ন দেখছি তুই আমার রুম গোছাবি? ওই শেষবার ঢাকা থেকে এসেছিলাম, সেইবার তুই আমার রুমটা 18টা বাজিয়েছিলি। যা তো সামনে থেকে। মাইশার কি হলো? কাল রাত থেকে এত নম্র ভদ্র হয়ে গেল হঠাৎ। নিলয়ের ওপর ওর কোনো রাগ ঝগড়া করার কোনো লক্ষণই দেখছে না। ব্যাপারটা নিলয়ের জানতেই হবে। ধুর, মাইশার সাথে ঝগড়া না করলে নিলয়ের ভালো লাগে না। মেয়েটার যে কি হয় মাঝে মাঝে। চলো হাঁটি। অরিনের কাছে আসলো নিলয়। মেয়েটা বড় আম গাছের নিচে বসে আছে। ওর কালো কোকড়ানো চুলগুলো বেশ মনোমুগ্ধকর। কালো টাইপস পায়জামার সাথে নীল রঙের একটা ড্রেস, তার উপর টাইট এশ কালারের সোয়েটার। খোলা চুল, ঠোঁটে হালকা করে লিপস্টিক। হাত ঘড়ির দিকে তাকালো নিলয়। 9টা বাজে। বাইরে কুয়াশা তখনও আছে। আজ কয়েকদিন ধরে কুয়াশা বেলা 12টা অবধি থাকছে। আগে গ্রামে থাকাকালীন বন্ধুদের সাথে ভোর ভোর যে নিলয়দের খেজুর গাছের রস পেড়ে খেত। নানু বাড়িতে গেলে নানুদের বড় খেজুর বাগানের রস পেয়ে বাগানের বড় চুলা তৈরি করে সেখানে খেজুরের গুড় বানাতো। নানি সেই গুড়ের পুয়ো পাক্কান ক্ষীর বানাতো। চালের গুলার পিঠে আর গুড় দিয়ে আমরা মানে নানু, ছোট খালামুনি, নানি সবাই খেতাম। আর মামা তো নিলয়ের মায়ের সাথেই নিলয়দের বাড়িতে চলে আসে। মাইশাকে তেমন কখনো দেখেনি। ওর আব্বুর বাড়িতে মানে দাদুর বাড়িতে যেতে। ওর দাদু নিলয়ের নানু, কিন্তু নানু নিলয়কে আদর করত। নানু মারা গেছে, নানু এখনো আছে। ভাবছে নিলয় ঢাকাতে চলে যাওয়ার আগে একবার নানুদের বাসায় যাবে। চলুন না, গ্রামের রাস্তায় হাঁটি। আচ্ছা চলো। দুজনে বের হলো। বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখে আরাফ, শাওন আর মামুন এসে হাজির। বাপরে, আমাদের হিরো তার নায়িকাকে নিয়ে বের হলো। বাদরগুলো আসছিস? যা, তোদের নেহা অপেক্ষা করছে, তোদের নাকি খুঁজছে। তোদের সাথে নিদিতা আর নেহা গ্রাম ঘুরবে। তাই আরাফ কথাটা বলেই ভিতরে চলে গেল। শাওনরাও আর দাঁড়ায়নি। মামুন বলল, তোরা যা, আমরা আসছি। অরিনকে সাথে নিয়ে আসলো। আগের মতো গ্রামের সেই দৃশ্য নেই। আগে মেঠো পথ ছিল, রাস্তায় ঘাস, আর সেই ঘাসের মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা চলে গেছে একদম শেষ প্রান্তে। এখন গ্রামের অনেক রাস্তাই পাকা। নিলয়দের বাড়ির সামনের রাস্তাটাও পাকা, তবে চারপাশে গাছ থাকায় বেশ ভালোই লাগে। একদিক দিয়ে তো ভালোই হয়েছে, আর কাদা সহ্য করতে হয় না। নিলয় সাহেব, আপনাকে কিছু বলার ছিল। অরিনের সাথে অনেকখানি পথ হেঁটে এসেছে, এতক্ষণ কোনো কথা বলেনি। নিলয় বলল, বলো। কিছু মনে না করলে আমি কি আপনার হাত ধরে হাঁটতে পারি? আচ্ছা।
অরিন নিলয়ের বাম হাত আঁকড়ে ধরে, ডান হাত দিয়ে জড়িয়ে নেয়। নিলয় ওর দিকে তাকালো। হায় রে কপাল, না হয়েও আজকে কপালের মতো হাঁটছে। কিছুটা পথ এগিয়ে আসলো। রাস্তার পাশে একটা ছোট্ট দোকান, যেখানে ভাপা পিঠে বানিয়ে বিক্রি করা হয়। অরিনকে বলল, পিঠা খাবা? না, আম্মু বলেছে বাইরে কিছু না খেতে। এখানকার পিঠা কিন্তু অনেক ভালো। অন্যদিন চলুন হাঁটি। তুমি জানো কি বলবা? বলবো। আরও একটু দৌড়ে আসলো। চারদিকে রাস্তা চলে গেছে, মাঝখানে একটা ছোট্ট বট গাছ। এখন বট গাছ গোল করে সিমেন্ট বালি দিয়ে গেঁথে গোল চর বানানো হয়েছে। আগে সেখানে কৃষকরা বসে জিরিয়ে নিত দুপুরের রোদে, আর এখন এখানে পিচ্ছিরা বসে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে। আমি এখানে বসবো। নিলয় এখানে বসবে। এখন আদুরে ভঙ্গিতে বলল না। শুনেই কেমন যেন একটা শীতল অনুভূতি বয়ে গেল নিলয়ের বুকের মধ্যে। অরিন উঠে বসে পা ঝুলিয়ে দেয়। নিলয়ের পাশে কিছুটা দূরত্ব রেখে বসলো। অরিন বুকে হাত বেঁধে নিয়ে সামনে সরিষা ক্ষেতের দিকে তাকিয়ে আছে। অরিন বলে ওঠে, নিলয় সাহেব, একটা প্রশ্ন করি। কারো? একটা মেয়ে কখন একটা ছেলের প্রেমে পড়ে? বাপরে, কি কঠিন প্রশ্ন। অরিন বাপ, নিলয় কোনো লেখক নয় যে এর ব্যাখ্যা দেবে। গো বেচারা মার্কা একটা লুক দিয়ে বলল, প্রেমে তো মেয়েরা সহজে পড়ে না। তুমি কি প্রেমে পড়ছো? কেন বোঝেন না আপনি? কি বুঝি না? বলুন না, কেন মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে? প্রেম জিনিসটা বড়ই অদ্ভুত। কখন কে কার প্রেমে পড়ে যায় কেউ তা বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন প্রেমের স্বাদ গ্রহণ করতে তারা পাগলামো করে, অপর মানুষকে জানায়। কিন্তু কেন প্রেমে পড়ে? শোনো, মেয়েরা প্রেমে পড়ে একটা ছেলের মাঝে তাকে আগলে রাখার গুণ দেখে। একটা মেয়ে কখনোই হুট করে কোনো ছেলের প্রেমে পড়ে না, কিন্তু একটা ছেলে হুট করেই কোনো মেয়ের প্রেমে পড়ে যায়। কেন? অনেক কারণ আছে। মেয়েরা কেন পড়ে? মেয়েরা চায় কেয়ারিং, রোমান্টিক, প্রশংসা করে এমন কোনো এক ছেলেকে। তবে মেয়েরা অপরিচিত কারো প্রেমে একদমই পড়ে না। মেয়েরা চায় একটা ভরসা, একটা আস্থা, আগলে রাখার প্রমোদনা। যে যা ইচ্ছে হোক তবুও ছেলেটা মেয়েটাকে ছেড়ে যাবে না, এরকম ছেলেরই প্রেমে পড়ে। নিলয় সাহেব, আমি প্রেমে পড়েছি। জানি। জানেন? নীরব হয়ে গেল দুজন। ঠিক কি বলবে নিলয় আসলেই খুঁজে পাচ্ছে না। কিন্তু অরিনও কোনো কথা বলছে না। ওর মুখে নিলয় সাহেব ডাকটা শুনতে বেশ ভালোই লাগছে নিলয়ের। প্রতিটা মেয়ের মধ্যে ছেলেদের আকর্ষণ করার এক আধ্যাত্মিক গুণ আছে। আপনি অনেকগুলো মেয়ের সাথে প্রেম করবেন, দেখবেন সবার মাঝে আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন কেউ আপনাকে আপনার নাম এমন করে আদর করে ডাকবে যেটা কেবল তার থেকে শুনতেই বেশি ভালো লাগে। আবার কেউ থাকে যাকে আপনি অবহেলা করবেন তবুও সারাদিন আপনার পিছনে পড়ে থাকবে। আবার কেউ আছে আপনার সাথে এমন করে কথা বলবে যা অন্য কোনো মেয়েদের মাঝে পাবেন না। আমি আপনার প্রেমে পড়েছি। কেন? সেটার কোনো উত্তর আমি নিজেই খুঁজে পাচ্ছি না। প্রেমে পড়ার জন্য কারণ লাগে নাকি ভালোবাসতে কারণ লাগে? কোনটা? আমি কিছুই জানি না নিলয় সাহেব। তুমি কি জানো ভালোবাসার জন্য মানুষ প্রেমে পড়ে? মানে হলো ছেলে মেয়ের ভালোবাসে প্রেমে পড়ে। অনেকেই বলে ভালোবাসা কোনো কারণ নেই। আসলে কিছু ক্ষেত্রে ঠিক হলেও অনেকটা কিন্তু ভুল আছে। মানুষ ভালোবাসে যে কোনো একটা কারণ সামনে এনে। যখন ভালোবাসা গভীর হয় তখন নেই একটা কারণ ভুলে যায়। সেজন্য মানুষ বলে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। আর যে সেই কারণ ভুলতে পারে না সেই ভালোবাসেনি। তুমি আমাকে ভালোবাসছো আর কারণ তো আছেই। আসলে নিলয় সাহেব, আপনাকে দেখে মনে হয় আপনি আগলে রাখবেন আমাকে, বা যে কোনো কাউকে আপনি আগলে রাখতে পারবেন। আপনাকে ভরসা করা যায়। আপনাকে দেখে মনে হয় না আপনি কখনো কষ্ট দিবেন। আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। বারবার আপনার প্রেমে পড়ি। নিলয় মুচকি হাসলো। মেয়েটা যত সুন্দরী তার থেকে বেশি বোকা। পিচ্ছি মেয়েরা বেশি ভাব নিয়ে চলে, অথচ তারাই তাড়াতাড়ি প্রেমে পড়ে। ম্যাচুয়ার মেয়েরা প্রেমে পড়ার আগে অনেক কিছুই ভেবে নেয়। তার পরিবারের কথা, ভবিষ্যতে কি হবে সেসব কিছু ভেবে প্রেমে পড়ে। আবার ছেলে কি করছে, তাকে পরে সুখী রাখতে পারবে কি না, সব কিছু ভেবেই প্রেমে পড়ে। কিন্তু বাচ্চা মেয়েরা তার উল্টো, তার প্রেমে পড়ে কিছু না ভেবেই। কেবল তারা একটা কারণ সামনে এনে আকর্ষণ বলে প্রেমে পড়ে। আর প্রেম পড়েই ভালোবেসে ফেলে। আর প্রেমে পড়েই ভালোবেসে ফেলে। তুমি কি সত্যি ভালোবাসো আমাকে নাকি অ্যাট্রাকশন?
জানি না, আপনি একটু বলবেন প্রেম আর ভালোবাসার মধ্যে আসলে পার্থক্যটা কি? নিলয় সাহেব, আমি কিন্তু আমার উত্তর পাচ্ছি না। অরিনের কথা শুনে জোরে একটা শ্বাস ফেলল নিলয়। এই পিচ্ছি মেয়ে নিলয়কে যেভাবে হোক তার কাছে রাখার চেষ্টা করছে। নিলয় জানে নিলয়ের প্রতি ওর গভীর টান কাজ করছে। এই টান পরিবর্তনশীল, যা ভালোবাসায় রূপ নেবে। সে আপাতত নিলয়ের প্রেমে পড়েছে, যার জন্য সে কারণে অকারণে নিলয়ের কথা ভাবছে। আচ্ছা, তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকু জানো? প্রেম অন্ধ হয় শুনেছি, তাই চেনা জানা দিয়ে আমি কি করব? অনেক কথা জানো তুমি। দেখো অরিন, আমি তোমাকে তোরা এখানে এসে বসে আছিস, দেরি হয়ে গেল রে। পিছনে তাকিয়ে দেখে ওরা 5 জন এসে দাঁড়িয়েছে। নেহা, নিদিতা, শাওন, আরাফ আর মামুন। অরিনকে বলা হলো না তাকে নিলয় ভালোবাসতে পারবে না, অন্য কাউকে ভালোবাসে সেরকমও না। আসলে নিলয় ভালোবাসার অনুভূতিটাই যেন হারিয়ে ফেলেছে। হয়তো অভিমানের সব্বরে সব কিছু যেন মাটির মতো গলে কাদা হয়ে গেছে। নিলয় নেহার দিকে তাকালো। নিলয়ের দিকে সে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় চোখ সরিয়ে নিল, এমন একটা ভাব করলো যেন ওকে নিলয় সহ্য করতে পারছে না। চল না নিলয়, রস খাই। তোরা যা, আমার ভালো লাগছে না। আর শোন, ভাইয়ার বৌভাতের পর ঢাকাতে চলে যাব, হয়তো আর আসবো না এখানে। কি হয়েছে তোর? কিছু হয়নি, বাদ দে। ওই তোরা অরিনকে নিয়ে আসিস, তুমি ওদের সাথে ঘোরাঘুরি করে এসো। নেহার দিকে তাকালো না নিলয়। সেখান থেকে চলে আসলো। কিছুটা দূর আসার পর দেখে জিশান আসছে। নিলয় জানতো নিধিতা আছে বলে সেও আসবে। নিলয়কে দেখে মাথা নিচু করে বলো, জিশান। ভাইয়া। নিধিতার সাথে তোর কি চলছে? মানে ভাইয়া, সকালে দেখলাম হাত ধরে হাঁটছিস, প্রপোজ করেছিস? করেছিলাম, কিন্তু কিছুই বলেনি। আরে গাধা, এমন কিছু কর যেন মেয়ে তোকে নিজেই প্রপোজ করে। কিন্তু কি করব, আর প্রপোজ তো করেই ফেলেছি। কি বলছিলি? আম্মুকে বলবা না তো? বল হারামি। তোমাকে বিয়ের দিন থেকে দেখছি, ভালো লেগেছে তোমারে। তোমাকে ভালোবাসতে চাই, তুমি ভালোবাসবে আমায়? এই হলো পিচ্ছি বয়সে নিব্বা নিব্বি। মোটেও না, তবে তুমি হাসলে কেন? এটা কোনো প্রপোজ হলো? শোন, এমন ভাবে প্রপোজ করবি যেন মেয়ে নিজেই তোকে ভালোবাসতে চাইবে। আর বড় কথা, প্রপোজ করবি এমন কাউকে যে তোর প্রপোজের গুরুত্বটা বুঝতে পারবে। বেশি ভাবওয়ালি মেয়েদের প্রপোজ করবি তো তারা হেসে উড়িয়ে দেবে, কারণ তারা জানে তুই প্রপোজ করলে কি হয়েছে। আরও ছেলে আছে, তারা করেছে আর পরেও করবে। তাই প্রপোজটা এমন ইউনিক হওয়া চাই, তোকে নিয়ে মেয়েটা ভাবতে বাধ্য হবেই। এ কারণে তোমাকে মাঝে মাঝে লাভ গুরু বলতে ইচ্ছা করে। ও ভাইয়া, বলো না তুমি কটা প্রেম করেছো? ওই যাতা বলিস, কটা প্রেম মানে? আমি জানি, কিন্তু নিধিতা বলেছে সব। মানে? শোনো নেহা ভাবি, সরি মানে নেহা আপু আর নিধিতা দুজনের। Explore and travel around South Korea by train. Book cheap Korea train tickets. বোন হলেও ফ্রি। নিধিতাকে তোমাকে দোলাভাই বলতে বলেছে, আর নিধিতা আমাকে নেহাকে ভাবি বলতে বলেছে। মানে নেহা আপু ডায়েরিতে তোমাকে কিছু লেখা নিধিতা পড়েছে, আর সেটা নিয়ে আমার কাছে গল্প করেছে। আরে ধুর, ওরকম কিছুই না। আচ্ছা মানলাম, কিন্তু ওয়ারিন তোমাকে হাই হার্ট লাভ করে। তুই বুঝিস ভালোবাসা কি? না। তাহলে এত কথা বলিস কেন? আচ্ছা বলো না, কিভাবে প্রপোজ করলে মেয়েরা না মানে নিধিতা আমাকে হ্যাঁ বলবে? দেখ, অনেকে রোমান্টিক করে প্রপোজ করে, যা মেয়েরা পেয়ে অভ্যস্ত। তাই খুবই সিম্পলভাবে তোকে ইউনিক হতে হবে, এরকম প্রপোজ করতে হবে। কি বলো না কেন? মেয়েটাকে বলবি আমি বোতল হব যদি তুমি হও বোতলের ছিপি। হ্যাঁ। মেয়েটাও হাসবে। যাই হোক, মজা করেছিলাম, পরে দেখা হবে, তোকে শিখিয়ে দেব। যা, নিধিতাকে টাইম দে। তবে হ্যাঁ, কাউকে ভালোবাসলে তাকে অহামারিভাবে জানাবি না। এ ব্যাপার প্রথমে তাকে হালকাভাবে জানাবি, যেন সে বুঝে তুই তাকে চাস, বাট বেশি করে চাস এটা বুঝতে দিবি না, তাহলে কষ্ট পাবি। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, জিনিয়াস ভাইয়া।
যা ভাগ। জিশান চলে যায়। নিলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে আসছে। তখনই কালো রঙের একটা গাড়ি নিলয়ের সামনে এসে দাঁড়ায়। 4 জন লোক নিলয়কে সামনে এসে দাঁড়ায়। জোরে স্যালুট করে নিলয়ের দিকে একবার তাকিয়ে বলে, স্যার, সিআইডি অফিসার মাহফুজ বলছি। অবাক হলো নিলয়। নিলয়ের কাছে সিআইডি অফিসাররা কেন? নিলয় মাথা চুলকে বলল, আমার কাছে কেন? আমরা জানি আপনি এখানে, তাই দেখা করতে আসছি। মানে যাচ্ছিলাম, পথে আপনাকেই পেয়ে গেছি। আর যেন নেক্সট টাইম এখানে না দেখি, প্লিজ চলে যান। আচ্ছা। গাড়িটা চলে যায়। মেজাজটা গেল খারাপ হয়ে। কি ঝামেলাতে পড়লো নিলয়? কেন যে অরিনের ব্যাপারটা পুলিশকে ডাকতে গেল? নিশ্চয়ই সেখানে ঝামেলা হয়েছে। আজকে একবার থানাতে যেতে হবে, এখানে থাকা যাবে না। নিলয়, কিছু করবি না তুই, এভাবে আর কত? বাবার কথায় থমকে গেল নিলয়। বাড়িতে এসেছে মাত্র, বাবা দরজার কাছেই ছিল। নিলয়কে দেখে কথাটা বলল। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে গেল। ছোট থেকে ওনার ইচ্ছাগুলো মেনে চলেছে নিলয়। নিলয় বলল, জি করব। কবে? ইঞ্জিনিয়ার পাস করেও যদি এভাবে কিছু না করে বসে থাকিস, এরপর সংসার হলে কি করবি? কোনো উত্তর দিল না। বাড়ির সবাই বড় বড় পর্যায়ে আছে। কেউ বড় ব্যবসায়ী, কেউ ডক্টর, কেউ ব্যাংক খুলে বসে আছে, কেউ বড় কোনো কোম্পানির অফিসার। এমনকি সিমরান ওকালতি পাশ করে পাইলট ছেলের সাথে বাড়ির সবাই বিয়ে দিয়েছে। বাড়ির নিয়ম নিলয় বাবা আর বড় আব্বু মিলে তৈরি করেছে। প্রত্যেক ছেলে মেয়ের বড় লেভেলে মাস্টারবি যেতেই হবে। এজন্য জিশানের ক্লাসে 1 রোল। প্রথম টার্মিনালে সে 90-এর নিচে নম্বর পেয়েছিল বলে সেজন্য নিলয়ের আব্বু ওকে বেঁধে পিটিয়েছিল। কমপক্ষে 90 মার্কস তুলতেই হবে প্রতিটা সাবজেক্টে। জিশানকে মারার সময় কেউ কোনো টু শব্দ করেনি, বরং বাড়ির মহিলারাও সেজ নিলয়ের আব্বুকে উৎসাহ দিয়েছিল। বাড়ির সব কিছু ভালো হলেও বাড়ির সদস্যদের প্রতি করার নিয়ম সহ্য হয় না নিলয়ের। নিলয় ঢাকাতে থাকায় জিশানকে মার থেকে বাঁচাতে পারেনি। নাজিয়াকে নিলয়ের আম্মু পুরো 1 রাত না খেয়ে রুমে দরজা আটকে রেখেছিল 2 রোল হয়েছিল বলে। এরপর থেকে ওর শাস্তি চলতে থাকে। মানে দুপুরে তাকে একবেলা না খেতে থাকতে হবে, যতদিন না সে 1 রোল নিতে পারবে। কথা বলছো না কেন? দিন দিন তুমি যে বেয়াদব হয়ে যাচ্ছ, সেটা কি তুমি জানো? কি করেছি আমি? মুখে মুখে কথা বলো, বেয়াদব ছেলে। বেকার বসে না থেকে তুমি কিছু করো। তোমার বোনটা বড় হচ্ছে, আর ছোটখাটো কিছু করলে যে বাড়ির কেউ তোমাকে মেনে নেবে না, সেটা যেন মাথায় থাকে। যাও। সকালে খাবার খেয়েছো? না। তা খাবে কেন? বেয়াদবেরা এরকমই অলস হয়। হনন করে হেঁটে রুমে চলে আসলো নিলয়। নিলয়ের মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। বাড়ির পুরুষেরা কথা বলবে, কেউ কোনো কথা বলবে না, বরং তাকে সাপোর্ট করে। ইঞ্জিনিয়ার পড়তে ঢাকাতে পাঠানো হয় নিলয়কে, কিন্তু নিলয় পড়েনি ইঞ্জিনিয়ারিং। নিলয়ের ভালো লাগেনি, নিজের ইচ্ছা মতো চলেছে। আব্বুর কথায় রাগ লাগছে, তাই না? নিলয়ের মা রুমে এসে দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আবার সেটা জানাতেও চাচ্ছে না। আমার তো নাচতে ইচ্ছা করছে। রিয়াদকে বলো মিউজিক চালাতে। নিলয়, তুই কিন্তু আসলে বেয়াদব হয়ে গেছিস। আচ্ছা বাদ দে, রুমটা দেখ ভালো করে, আর তাড়াতাড়ি খেতে আয়। নিলয়ের মা চলে যায়, কিন্তু রুম কেন দেখার কথা বলল? নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের চারপাশে চোখ বোলালো। নিলয় অবাক হলো। এত গোছালোভাবে প্রথমবার নিলয়ের রুম দেখছে নিলয়। বাড়ির নিয়মের পাশাপাশি আরেকটি নিয়ম হলো নিজের সবকিছু নিজের করেই গুছিয়ে নিতে হবে। মোট কথা, তোমার 1 গ্লাস পানি তুমি নিজেই এনে খেতে হবে। তবে নিলয়ের রুম নিলয়ের মা মাঝে মাঝে গুছিয়ে দিত, কিন্তু আজকের গোছানোটা একদমই আলাদা। মনে পড়ে মাইসার কথা। রুম গোছাবে বলে সে এসেছিল, কোনো জায়গাতে ধুলো দেখছে না। বিছানা বেশ ভালোভাবেই গুছিয়ে দিয়েছে। শার্টগুলো দেখলো ইস্ত্রি করে ঠিকমতো করে রেখেছে। মাইসার হঠাৎ কি হলো? ওকে যদি বলে চুলগুলো আস্তে করে একটু টেনে দে, সাইজ করে দে, ও প্রয়োজনে এটা দিতে হবে সেটা দিতে হবে চাইতো। আর আজকে হঠাৎ কোনো কিছু না চেয়েই নিলয়ের গোমাউন মার্কা রুম গুছিয়ে দিয়েছে। কাহিনীটা কি ওর? কিছু একটা ওর হয়েছে, না হলে সে কখনো এমন করবে না। নিলয় আবারও ওয়াশরুমে গেল, হাতে মুখে পানি নিয়ে নিচে আসলো। খাবার টেবিলে তাকিয়ে দেখে রাজ, নিহা, নিধিতা, শাওন, আরাফ, মামুন, অরিন বসে আছে। মাইশা আর নাদিয়া
সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। অবশ্য সকালে চালের গুঁড়ার রুটি আর গরুর মাংসের গরম গরম ঝোল দিয়ে সবাই ব্রেকফাস্ট করছে। চোখটা অকারণে নেহার দিকে চলে গেল নিলয়ের। মুখটা শুকনো ওর, কেমন একটা চাপা রাগ জমে আছে ওর মুখে। নিলয় মুচকি হাসল। নেহা বৃষ্টির দিন ভিজতে ভিজতে নিলয়ের হাত ধরে বলেছিল, নিলয়, আমাকে ছুঁয়ে প্রমিস করো, আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার কোনো চাওয়া বা চাহিদা নেই, আমার শুধু তুমি হলেই হবে। তুমি যদি বলো আমাকে না খেয়ে থাকতে হবে, আমি নির্দ্বিধায় পার করব। কিন্তু যদি বলো তোমাকে ছাড়া থাকতে, আমি বেঁচে থাকলেও মরে যাব। অনেক বেশি ভালোবাসি তোমাকে। আর কি জানো, তোমার মতো তোমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। কথাগুলো ভাবতেই এখন হাসি পাচ্ছে নিলয়ের। সত্যি অনেক হাসি পাচ্ছে। নিলয় যদি রাগ করে বলতো, কথা বলো না তোমার সাথে আর। নেহা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতো, আমি কিন্তু না খেয়ে থাকবো, তুমি না বলা অব্দি খাবো না, নিজেকে মেরে ফেলবো। কথাগুলো ভেবেই চরম লেভেলের হাসি পাচ্ছে নিলয়ের। আসলে মানুষ ভালোবাসার পর অপর মানুষটা চলে গেলে থাকতে পারে না, কেন তা জানে। আসলে থাকতে পারে, তবে কষ্টের মাঝে বেঁচে থাকে। আর কষ্টটা কিন্তু তাকে হারানোর জন্য না। কষ্ট পায় মানুষ তার সাথে কাটানো স্মৃতি, সময় আর মুহূর্তগুলো মনে করে। অপর মানুষের বলা প্রতিটি কথাগুলো যখন সময়ে অসময়ে কারণে অকারণে মনে পড়ে, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মানুষ প্রেমে পড়ে বারবার, ভালো লাগার স্মৃতি ভাসে বহুবার। কিন্তু কষ্ট পায় একবার। কারো থেকে একবার বহুগুণে কষ্ট পেলে সেই কষ্টগুলো নিঃশেষ না হওয়া অবধি মানুষ ঠিকমতো বেঁচে থাকতে পারে না। মানুষ দুইবার মরে, একবার দেহ থেকে প্রাণ ত্যাগ করায়, আর একবার বেঁচে থেকে প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ায়। নীল, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাদিয়ার কথা শুনে বাস্তবে ফিরল নিলয়। মুচকি হেসে টেবিলের পাশে যেয়ে দাঁড়ায়। মাইশা নেহাকে মাংস বাড়ার জন্য এগিয়ে আসতে থাকে। নিলয়ও এগিয়ে যায়। হুট করেই তরকারির বাটিটা নিলয়ের গেঞ্জিতে এসে লাগে। মাইশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, কানা হলে যা হয় দেখে চলতে পারিস না? তুই দেখে চলিস, ফাজিল কোথাকার। তোর মতো চশমা পরি নাকি? ওরে চোখওয়ালা মেয়ে। নিলেন না, সামনে থেকে সর। নিজে মোটা হাতের মতো দাঁড়িয়ে রাস্তা আটকে যে রাখছিল। কি বললি? আমি মোটা হাতি? তুই যে একটা গন্ডার তা জানিস? শর্ত। তুই আমার সামনে আসলি কেন? মশা তোর সাথে বকতে ইচ্ছে করছে না। ওরে আমার নিলেন না, তেলাপোকার প্রজা। আমি মশা, তুই তেলাপোকা। কানে দুটো থাপ্পড় দিলে ঠিক হয়ে যাবি। মার তো বেশি দিন হলো খাইস নাই। যা সর, তুই ভাগ সামনে থেকে যা। পেছনে এসে দাঁড়া। মশা। নিলেন না। ও, তোমরা চুপ করবে? নীল, তুমি এদিকে এসো তো। নেহার পাশে চেয়ার খালি আছে, বসে পড়ো। নাদিয়ার কথা শুনে আশেপাশে তাকালো নিলয়। কেন জায়গায় খালি নেই? কেবল নেহার পাশের চেয়ারই খালি পড়ে আছে, আর তার পাশে অরিন বসে আছে। নাদিয়া চেয়ারটা ঠিকঠাক করে নিলয়কে সেখানে যেয়ে বসতে বলছে। হায় রে এক্স, তোমার থেকে তোমার থেকে যত চাই দূরে যেতে, তুমি ঠিক তত বেশি কাছে আসো। এক্স যখন ভাইয়ের শালি, ক্ষতি কি? লাইন মারো, আর না হয় মারো গুলি। কিরে যা, ওখানে বস, পরে কাপড় ঠিক করে নিস। রাজের কথা শুনে আর দাঁড়ালো না নিলয়। ইতস্ততা নিয়ে নেহার পাশে যেয়ে বসল নিলয়। নেহা আর চোখ একবার তাকালো। সাথে সাথেই টেবিলের নিচে কারো ঠান্ডা পায়ের স্পর্শ অনুভব করলো। নিলয় চমকে ওঠে। টেবিলের কাপড় একটু সরিয়ে তাকিয়ে দেখে নেহা ওর বাম পায়ের উপর ডান পা তুলে দিয়ে সেই ডান পা দিয়ে নিলয়ের ডান পায়ে খোঁচা মারছে। নিলয় নেহার দিকে তাকালো। নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই মেয়ের মতলব কি? যখন ভালোবাসার ছিল তখন তো ঠিকই নিজের ফায়দা হাসিল করে চলে গিয়েছিল, এখন এত আলগা পিরিত কেন? সে কি বুঝতে পারছে না নিলয় তার উপর বিরক্ত? সে কি সব জেনেও জোর করে নিলয়কে পেতে চাইছে? বিরক্তিকর্মে নিলয়ের ডান পায়ের পাতায় নেহার ঠান্ডা পার স্পর্শ হয়ে শিহরণ তৈরি করছে। বসা থেকে উঠবে ভাবলো, কিন্তু নাদিয়া নিলয়ের দিকেই তাকিয়ে আছে। কি আর করা, মেজাজটা সকাল থেকে খারাপ নিলয়ের,
তার উপর এমন নেহার আচরণ আরো বিরক্ত হচ্ছে নিলয়। নেহার থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে হালকা বাম পাশে সরে যায় নিলয়। ঠিক তখনই বাম পায়ের পাতায় আবারও কারো ঠান্ডা পায়ের স্পর্শ পেল। হাতে পানির গ্লাস নিয়ে খেতে খেতে বাম পাশে তাকাতেই জোরে কেশে ওঠে। আরে, অরিন নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। ধুর, ভালো লাগে না নিলয়ের। ঠিক সেই মুহূর্তে ডান পায়ে পাতায় আবার নেহার স্পর্শ, ওদিকে বাম পায়ে অরিনের স্পর্শ। নে ভাই নিলয় তো পড়েছে চিপায়। দেবের খোকা 420 মুভির কথা মনে পড়ে যায়। সেখানে 2টা নায়িকা ছিল। হায় হায়, ওরে নিলয়ের কি হবে রে? হঠাৎ নিলয়ের মাথায় বেশ জোরেই গাঁটটা খেলো। ওই নীলাইন্য, তুই না খেয়ে বারবার একবার নেহার দিকে একবার অরিনের দিকে কেন তাকাচ্ছিস? সমস্যা কি তোর? এমন তো ছিলি না, মেয়ে দেখলেই তো চোখ নামিয়ে নিতি। আজকে এমন করছিস কেন? বাপরে, এমনিতেই নিচের দিকে চাপে আছে নিলয়, তার উপর মাইশার এন্ট্রির আর সময় হলো না। কানে কানে কথাটা বলল, ওরে মশারে আপাতত বাঁচা এখান থেকে। আর তোকে কি করে বলবো নিলয় ওদের দিকে কেন তাকাচ্ছে। অরিনের দিকে তাকালে চুপিসারে হাসছে, নেহার দিকে তাকালে এমন একটা ভাব নিচ্ছে যেন কত ভদ্র, ফাজিল, ভদ্র শয়তান মেয়ে। কিন্তু এখন মাইশাকে তাড়াতে হবে নিলয়ের। সে যদি কোনোভাবে বুঝে যায় অরিন আর নেহা কি করছে, তাহলে নিশ্চিত আজ রাতেই ঢাকাতে যেতে হবে। কিন্তু রাজের বউভাতের জন্য নিলয় এমনিতেই রয়ে গেছে, না হলে বিয়ের দিন সোজা ঢাকাতে যেত। অবশ্য কালকে বউভাত, রাজের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে। কনে পক্ষরা মোটামুটি বড় রকমের অনুষ্ঠান করেছিল, কিন্তু নিলয় জানে নিলয়ের বাবা চাচারা তাদের থেকেও বড় অনুষ্ঠান করবে। নিলয় মাইশাকে বলল, মশা যা তো আরেকটু মাংস এনে দে। নীলাইন্য, আমাকে মশা বলবি না। তুই নীলাইন না বলিস কেন? তোর নামই তো নীলাইন্য, তা তোকে কি বলবো? যা তো মাংস এনে দে। একটা কাজ বললে তো জীবনও করবি না। আজকে আমার অর্ডার ব্যাচ, তুই কোন কাজটা করিস শুনি? তোর কাজ কেন করব আমি? পিচ্ছি আছিস, পিচ্ছির মতোই থাকবি। দেখ নিলয়, আমি মোটেও পিচ্ছি না, আমি বড় হয়ে গেছি। ওলে আমার বড় মেয়েটা, যা তো বড় মশা, বেশি বকিস না। যেটা বলেছি সেটা কর। পারবো না। আচ্ছা মাইশা, আমাকে দাও, আমি আনছি। নেহা কথাটা বলে উঠল। টেবিলে বসে থাকা সবাই কিছুক্ষণ নেহার দিকে তাকালো। নিলয় সহ সবাই অবাক হলেও মাইশা আর অরিন অনেক বেশি অবাক হয়ে তাকালো। মাইশাকে রাগানোর জন্য বলল, নে থাক, তোর আর মানতে হবে না। নেহা আপু, আপনারও কষ্ট করে আনতে হবে না। ভাবি ভালোবাসি এনে দেবে। কেউ ভালোবাসে না আমার ভাবি, কত ভালো। নাদিয়া কিছু বলতে যাবে তার আগেই মাইশা মাংস আনতে রান্নাঘরে চলে যায়। যাক বাবা, মাইশাকে বিদায় করা গেল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো, নেহাকে আপু বলাতে সে হাঁ হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় বেশ মজা নিচ্ছে। আহা, এক্স যখন ভাইয়ের শালি, লাইন মারো না হয় ডাবো আপু। আহা আহা। রাজ দেখো না নেহা আর নিলয়ের কেমন মানিয়েছে। দুজনকে যদি কাপল হিসেবে চিন্তা করো তাহলে কেমন লাগবে বলো তো? নিলয় আবারও গালে পানি দিতে যাচ্ছিল। নাদিয়ার রাজকে বলা কথাগুলো শুনে আবারও জোরে কেসে উঠল নিলয়। এই নাদিয়া এইসব কি বলছে? নেহাকে নিলয়ের বউ করার প্ল্যান করছে নাকি? হায় হায়, এটা কখনো সম্ভব হবে না। নিলয় কিছুতেই নেহাকে এখন নিজের বউ হিসেবে কল্পনা করতে পারবে না। কল্পনাতে আনলেই তো ওর দেওয়া কষ্ট আর ওর বলা কথাগুলো বুকের ভিতরে এমনভাবে চাপ সৃষ্টি করে, কিছুতেই তাকে মানা যাবে না। ওর প্রতি ভালোবাসা আছে না নিলয়ের, যা আসছে তা হলো চাপা রাগ আর অভিমান। তা ঠিক, ওদের বেশ মানাচ্ছে। নামের দিকে দিয়ে আবার বয়স, আবার দুজনের পাশাপাশি দেখলে হুট করে হাজব্যান্ড ওয়াইফ বলে মনে হচ্ছে। কিন্তু একে তো নিলয় বেকার, তার উপর মা বাবার মেনে নেবে কখনো? অ্যাটলিস্ট তোমার বাবা তো মানবেই না। বেকার ছেলের হাতে কোনো মেয়ের বাবা মেয়েকে তুলে দিয়েছে। আচ্ছা নিলয় কেন কিছু করছে না? আরে ও ইঞ্জিনিয়ার পাশ করে বেকার ঘুরে বেড়ায়, ছোট আব্বুদের বাড়িতে থাকে। ওনারা আদর দিয়ে বান্দর বানিয়ে ছেড়েছে। আমরা কিছু বললেও কি, ও ঠিকই ছোট আব্বুর বাসায় আরামসে থেকে দিন পার করে দেবে। অলরেডি দিচ্ছে। ছোট আব্বুর সাথে কথাও বলেছিলাম, সব জানিয়ে দিয়েছিল। নিলয় ওখানে মানে এখানে আসলে সে আমাদের আন্ডারে থাকে, তখন যা ইচ্ছে বলতে পারো। কিন্তু যখন আমার
ছোট আব্বুর বাসায় থাকবে, তখন সে তাদের সন্তান। সো কিভাবে রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার। এই হলো ছোট আব্বুর বক্তব্য। আচ্ছা সমস্যা নেই, ইঞ্জিনিয়ার তো পাস, তাতে হয়ে যাবে। আমরা দুজনেই সবাইকে রাজি করাবো। কিন্তু ওরা দুজন রাজি হবে তো? হবে হবে। নিলয়কে আমার অনেক পছন্দ হয়েছে। ছেলেটা কেমন ইনোসেন্ট ইনোসেন্ট দেখতে। তুমি আর মানুষ চিনলে না? নিলয়কে বলো ইনোসেন্ট, হারামি ফাজিল একটা। অবশ্য ফাজিলের দিকে বাদ দিলে নিলয়ের মতো ভালো ছেলে পাওয়াই যাবে না। নিলয় কেবল কান খাড়া করে শুনছে ওনাদের কথা। আর নিলয়ের সাথে যে নেহা কথাগুলো শুনছে সেটা আর বলা লাগবে না। কিন্তু নিজের প্রশংসা ছাড়া বাকি কথাগুলো যে কি বিরক্ত লাগছে নিলয়ের। মানেটা কি? নেহাকে নিলয় কখনো বিয়ে করবে না। নিলয়ের মেজাজটা আবারও গেল খারাপ হয়ে। এই মেয়ে কি নিলয় কোনোভাবেই বিয়ে করবে না। যে মেয়ে একবার চলে যায় সে মেয়ে পরের বার ঠিক ভালোবাসবে তার কি গ্যারেন্টি আছে? মোট কথা, নিলয় কোনো মেয়েদের বিশ্বাস করতে পারছে না। দেখা যাচ্ছে বিয়ের পর নিলয় এরই কাজ করতে করতে বিরক্ত হয়ে চলে গেছে। আর নিলয় যে অলস, নিলয়ের ছোট্ট আম্মু কোনোদিনও নিলয়কে ঘুম থেকে ডাকেনি, কোনো প্রকার শাসন করেনি, কেবল মাথায় হাত বুলিয়ে আদর করে বোঝাতো। এ কারণে আরও অলস হয়ে গিয়েছে। যখন নিজের কাপড় কাচতে যেতে তখনই ছোট আম্মু বাধা দিয়ে হেসে হেসে বলতো, বিয়ের পর দেখবি তখন তোর কাপড় সহ বৌমারটাও কাচতে হচ্ছে। আচ্ছা নিলয়, দুটো বিয়ে করবি? একটা বৌমা আমাদের বাড়িতে থাকবে আর একটা ওখানে। ছোট আম্মুর আদর পেয়ে পেয়ে বাদর হয়েছে কিনা জানে না, তবে নিলয়কে তিনজন মানুষ অনেকটাই বোঝে। ছোট আম্মু, আব্বু আর মাইশা। সবাই এক এক করে খাবার খেয়ে উঠে গেল। আরাফ চলে যাওয়ার সময় বলল, দোস্ত, আমরা বাজারে যাচ্ছি। বৌবাদের অনুষ্ঠান নিয়ে বড় আব্বু আর তোর আব্বুরা প্ল্যান করেছে। আমি আর মামুন যদি দাদি শাওনকে খোঁজে সব সময়। পাশাপাশি দুইতলা বাড়ি ওদের। নিলয়ের বড় আপু আছে বিবাহিত, মানে সিমরানের বান্ধবীও ছিল শাওনের আপু। দুজনের একদিনেই বিয়ে হয়। অরিন নিলয়ের কাছে আসে, নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নিলয় সাহেব, তখন কিন্তু পুরো কথা শেষ হয়নি। আমি চলে যাব বাসায় একটু পরে। আপনার ফেসবুক আইডি কিন্তু এখন আমি জানি, আবির হাসান নিলয়। আর আপনার যে অফিসিয়াল পেজ আছে সেইটা আপনার ফোন নাম্বারেও আছে। যে কোনো সময় কল দিতে পারি, রেডি থাকবেন। কথাগুলো বলে চলে গেল অরিন। শাওন আর নিলয় দুজনেই বোকার মতো তাকাচ্ছে। শাওনের খাওয়া শেষ প্রায়। নিলয়ের তখন একটা রুটি প্লেটে পড়ে আছে। ওদিকে মাইশা গেছে তো গেছে, আসার কোনো নাম নেই। এই মেয়েটাও হয়েছে একটা ফাজিল। শুনেছে খারাপদের সাথে থাকলে মানুষ খারাপ হয়, ফাজিলদের সাথে থাকলেও যে ফাজিল হয় জানতো না। মাইশাকে না দেখে শাওন চলে যাবে অমনি নিলয় বলল, খুব ব্যস্ত নাকি তুই? কেন? তারা কি বল, তোর কাহিনীটা কি? নেহা ওভাবে কেন বলল? আর তোকে যখনই কেউ বেকার বলে তুই মুচকে হাসিস কেন? আর এই অরিনি বা এত কিছু তোকে কেন বলছে? আগে জানতাম তুই ফসিল আছিস, কিন্তু মেয়ে পটাতে এত উস্তাদ কবে হলি? আচ্ছা বাদ দে, বল না ব্যস্ত কি না। তুই কিছু বললে বল, তোর জন্য আমার কোনো ব্যস্ততা নেই। তাহলে এই নে চাবি, ভাইয়া বাইকটা বের কর, নাদিয়া ভাবিদের বাড়ির দিকে যাব। কেন? দরকার আছে বলেই বলছি, ব্যস্ত থাকলে চলে যেতে পারিস। চাবি দে। শাওনকে রাজের বাইকের চাবি দিল, সে চলে যায়। নিলয় এমনিতেই রুটি খায় না, কিন্তু চালের গুঁড়ার পাতলা রুটি নিলয়ের কেবল মাংস দিয়েই ভালো লাগে। এমনিতেই শেষে এসেছিল খাবার টেবিলে, তার উপর মাইশা নিলয়ের গায়ে মাংসের বাটি লাগিয়ে মাংস তো পড়েছেই নিচে, তার উপর নিলয়ের কাপড়টাও নষ্ট করে দিয়েছে। কিন্তু সবাই চলে গেছে, নিলয় যে রয়ে গেল। নিলয়ের এমন রুটি খেতে একদমই ভালো লাগছে না। নিলয়ের ভালো লাগে সকালে হয় ভাত, না হয়
পান্তা ভাত কিংবা খিচুড়ি। শীতকাল বলে কোনোটাই আপাতত সম্ভব না, তাই অগত্যা এটাই খেতে হচ্ছে। কিন্তু মাইশা পয়সা কই গেল? রুটির প্লেট হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগোতেই জোরে একটা চিৎকার শুনতে পেল নিলয়। ও মা গো! দৌড়ে ভিতরে গেল, দেখে মাইশার হাত পুড়ে গেছে। এই নিয়ে পাগল হয়ে গেল তা কি? চুলায় মাংসের কড়াই আর মাইশার হাত গেছে পুড়ে। রান্নাঘরে কেউ নেই, বউভাতের অনুষ্ঠান নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত। বেশ খানিকটা পুড়েই গেছে। নিলয় প্লেটটা ঠিক মতো রেখে ওর ডান হাত উঁচু করে ধরল। ভ্যাভ্যা করে কেঁদে চলেছে মেয়েটা। এমনিতেই মাইশা অতীব সুন্দরী, ওকে সবসময় হাসতে দেখেছে, কিন্তু আজকে কাঁদতে দেখে এতটা সুন্দরী মনে হবে ভাবিনি নিলয়। কাঁদলেও যে মেয়েদের সুন্দর লাগে জানতই না নিলয়। অবশ্য চিকুনা বলে মনে হয় এমন সুন্দর লাগছে। ওরে আমার হাত পুড়ে গেল রে, আমার কি হবে রে? ওরে নিলয় রে, হাত জ্বালা করছে রে। ওরে কেউ আছিস রে? রান্নাঘরের ভিতরে একটা র্যাক রাখা আছে, সেখানে সবসময় স্যাভলন, তুলা, বোরোলিং, হ্যান্ড স্যানিটাইজার আরও হাবিজাবি অনেক কিছুই থাকে। নিলয় স্যাভলন আর তুলা এনে মাইশাকে রান্নাঘরের ফ্লোরে বসালো। সে তখনও ভ্যাভ্যা করে কাঁদছে আর বলছে, ওরে আমার কি হবে রে? আমার হাত পুড়ে গেল রে। ওই চুপ! জোরে চিৎকার করে বলল নিলয়। মাইশা হতভম্ব হয়ে অপলক নিলয়ের দিকে তাকিয়ে রইল।